আনিল, নকশাটা কোথাকার হতে পারে? আমার তো দেখে মনে হচ্ছে জায়গাটা পানির নিচে কোথাও। আপনাদের মাথায় কি এইটুকু বুদ্ধিও নাই? দেখছেন না এখানে উঠে ছবি আঁকা? মানে এটা হয়তো কোনো মরুভূমি। হয়তো, কিন্তু এটা কোথায় হতে পারে সেটাই তো আমাদের বের করতে হবে। কিন্তু কিভাবে বের করবো আমরা? এটা কোথায়? জায়গাটা আমার খুব চেনা চেনা মনে হচ্ছে। কোথায় মনে করেন? কোথায় যেন ঠিক এমন একটা ম্যাপ আমি দেখেছি, কিন্তু মনে করতে পারছি না। মনে করার চেষ্টা করেন হুজুর। আচ্ছা নীলা, আমাকে কি একটা মোবাইল ফোন এনে দিতে পারবেন যেটা ইন্টারনেটে অ্যাক্সেস করা? হ্যাঁ, দেখি একটা লাইব্রেরির কাছে থেকে পাই কিনা। নীলা আমাকে একটা মোবাইল ফোন এনে দিল। আমি একটু খুঁজতে থাকলাম। হ্যাঁ, পেয়ে গেছি। এর আগে আমি জলপাইয়ের উপরে একটা আর্টিকেল পড়েছিলাম উইকিপিডিয়াতে। সেখানে এমন একটা মরুভূমির ম্যাপ দেয়া ছিল। জায়গাটা তো ভারতের রাজস্থান। সেটা তো এখান থেকে অনেক দূর। কিছু কি পেলেন? পেয়েছি। কোথায় জায়গাটা? ভারত। এত দূর? আমরা তাড়াতাড়ি এই সুইজারল্যান্ড থেকে ওখানে যাব কিভাবে? আসলে আমরা এখন আর সুইজারল্যান্ডে নেই। মানে এটা লন্ডনের বুক লাইব্রেরি। মানে দানব আমাদের লন্ডনে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, সবচেয়ে তাড়াতাড়ি ভারত যাওয়ার রাস্তা হবে প্লেনে। সেটাই নয়, তার চেয়ে সহজ রাস্তা দিয়ে আমরা যাব। অনিল আমার দিকে তাকিয়ে, তার চেয়ে সহজ তো দেখি না আছে। আগে আমরা বের হই, তারপর না হয় দেখতে যাব। তিনজনে নকশাটা নিয়ে বের হলাম বাইরে। এই আন্ডারওয়ার্ল্ডের সেনারা কি আছে আমাদের পিছু ছাড়বে না? এখানেও চলে আসছে। লাইব্রেরির বাইরে দাঁড়িয়েছিল 10 জনের মতো। আর অনিল বলল, আমাদের তো ভয়ের কিছু নেই, চলুন ঝাঁপিয়ে পড়ি। দেখুন, এটা ঝাঁপিয়ে পড়ার সময় না। আপনি এখন ওদের 10 জনকে মারবেন, পরে দেখবেন ওরা 20 জন চলে আসছে। হ্যাঁ হুজুর, উনি ঠিকই বলেছেন। আমাদের এখান থেকে পালাতে হবে। ওকে, চলুন। ভেতরে ঢুকে লাইব্রেরির পেছনে দরজা দিয়ে বের হই। দৌড়ে একটা গাড়ি নিলাম। তারপর সেখান থেকে সোজা সমুদ্রের পাড়ে আসতে লাগলাম। আমার তো মনে হয় না এই নকশার জন্য শুধু আমাদের পেছনে পড়েছে। ব্যাপার হয়তো অন্য কিছু হবে। আমিও সেটাই মনে হচ্ছে। এই নকশার ব্যাপারে তারা হয়তো কিছু জানে না। সব নকশাগুলো বিক্রি হওয়ার পর ওখানেই থাকে। সেখান থেকে অনেক নকশা চুরি হয়। শুধু যে এটার জন্য তারা আমাদের পেছনে পড়বে এমনটা না। আর তারা আমাদের পেছনে আসছে। তারা বুঝতেছে কিভাবে আমরা কখন কোথায় আছি। আমরা তো এই মায়াপুরের উপরে প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল। হয়তো আমাদের অবস্থান ওদেরকে বলে দিচ্ছে। দেখুন, আমি এমন কিছু করি নাই। যদি করতামই তাহলে আপনাদেরকে আমি কেন বাঁচাচ্ছি বলুন? দেখুন, আপনি তো অনেকটা রহস্য আমাদের থেকে লুকাচ্ছেন। আপনি বিনা ভয়ে আমাদের বলে দিতে পারেন। দেখুন, আমি কোনো কিছুই লুকাচ্ছি না। আমরা পৌঁছে গেলাম একটা ব্রিজের ওপর, পাশে সমুদ্রের পানি। দেখুন, ভালো ভালো বলছি, বলে দিন, নাহলে কিন্তু আমরা অন্য উপায় বের করব। দেখুন, আমি সত্যি বলছি। ওকে, আমরা সত্যি বলবো। আমি নীলাকে ধাক্কা দিলাম। সে পানির মধ্যে পড়ে গেল। অনেকটা ভয় পেয়েছে। নকশাটা একটা ব্যাগে রেখে আমি আর অনিলও লাফ দিলাম। আমাকে বাঁচান প্লিজ, আমি সাঁতার কাটতে পারি না। নীলা হাবুডুবু খাচ্ছে। হুজুর। অনিল একটা শীষ দিল। 3টা ডলফিন চলে আসলো। 3টা ডলফিন আমাদের 3 জনকে তাদের পিঠে নিয়ে নিল। নীলাকে দেখে বোঝা যাচ্ছে অনেক ভয় পাই এই পানি দেখে। এখন সেই অবস্থা। এখন বলতে থাকো, না হলে অনিল ডলফিনকে নিচে নিয়ে চলে যেতে বলবে। আর নিচে নিয়ে গেলে কি হবে সেটা ভালো করে জানেন হয়তো। এটা করবেন না, আমি বলছি। শুরু করেন। ওরা সবাই আমার জন্য আসছে। শুধু ওরা না, আমাকে না পেলে আর অনেকে আসবে। কেন? কি করেছেন আপনি? আমি নিচের দুনিয়ার রাজকন্যা নীলানিথি। কি? হ্যাঁ, আমার বাবা আমার বিয়ে জোর করে দিচ্ছিলেন। আমি তখন বিয়ে করতে চাইনি। তাও আমার নাকি বয়স হয়েছে, আমাকে নাকি বিয়ে করতেই হবে। আর বিয়েটা আমার মন মতো করতে পারবো না। তাই তো আপনাদের সাথে পালিয়ে এসেছি আমি। কি? আপনি আমাদের সাথে পালিয়ে এসেছেন? হ্যাঁ, আপনি কিন্তু কাজটা ঠিক করেননি। আপনি কি বুঝাবেন? ইচ্ছার বিরুদ্ধে যদি কেউ জোর করে আর সেটা মানতে হয়, সেটা তো যে কতটা কষ্টকর হয় সেটা আমাকে বোঝাতে হবে না। হুজুর, আমরা রুনাকে সাথে নিয়ে আমাদের বিপদ বাড়াতে পারবো না। ওনাকে ওনার মতো ছেড়ে দিন প্লিজ। এটা করবেন না। আমাকে ওদের হাতে তুলে দিবেন না প্লিজ। আনি রুনাকে কি সাথে নেওয়া যায় না? হুজুর, আপনি তো বুঝতে পারছেন সে হলো একজন রাজকুমারী। তাকে সাথে করে নিয়ে গেলে আমাদেরকে তাকে অপহরণ করার দোষে ফাঁসি দেয়া হবে। অনিল, এতদূর যেহেতু এসেছি, একবার আমাদের গন্তব্যে পৌঁছাতে পারলে আর কোনো ভয় থাকবে না আমাদের। সেটা তো জানি, কিন্তু এতে তো তাদের সাথে যুদ্ধ করার সমান হয়ে যাবে। দেখুন, আমাকে আপনাদের সাথে না নিয়ে গেলে আমি বাবার কাছে গিয়ে বলবো আপনারা আমাকে অপহরণ করে নিয়ে গেছেন। তখন দেখবো কিভাবে গুপ্তধন পান আপনারা। দেখুন, ঠিক আছে,
আপনাকে আমরা নিয়ে যাব। কিন্তু দেখছেন তো আপনার জন্য তারা আমাদেরকে খুঁজে বের করছে। সেটা তো আমিও দেখছি, কিন্তু প্লিজ আপনারা আমাকে এইভাবে ওদের হাতে তুলে দিবেন না। ঠিক আছে, চলুন আমাদের সাথে। এভাবে কি যাব এই ডলফিনের উঠে বসে? কখনো তো বসেননি, তাই না? খুব ভয় লাগছে যদি পড়ে যাই। তাহলে এক কাজ করেন, আপনি আমার পিছনে বসুন, আমাকে জড়িয়ে ধরেন শক্ত করে, দেখবেন পড়বেন না। নীলা আমার পিঠে বসে আমাকে জড়িয়ে ধরল। যেহেতু ডলফিনটা অনেক বড়, তাই বসতে সমস্যা হলো না। তাহলে চলুন যাওয়া যাক। চলুন। ডলফিন তার পুরো শক্তিতে চলতে থাকলো। পানির উপর দিয়ে একবার, আবার পানি নিচে যাচ্ছে। উপরে বেশিক্ষণ থাকছে, তাই নীলার বেশি সমস্যা হচ্ছে না, কিন্তু আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। এমন সুন্দর একটা রাইড পাবো ভাবতেও পারিনি। নিজেকে খুব ধন্য মনে হচ্ছে। নীলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। কি ভয় লাগছে? হ্যাঁ, অনেক। ভয়ের কিছু নেই, আমাকে শক্ত করে ধরে বসুন। আর কত শক্ত করে ধরবো? বসে থাকুন। আপনাদের সাথে আমার আশাটাই ভুল হয়েছে। এখনো সময় আছে, চলে যান আপনি। আপনার তো আরো গুপ্তধন ভাগ লাগবে না? না, কিন্তু আমি আমার জীবনটা একটু অ্যাডভেঞ্চারাল করতে চাই। আমাকে যদি নিজের পছন্দ মতো ছেলে পছন্দ না করতে দেয়, অন্তত এই কাজটা তো করতে দিবে। সময় হলে আমি ঠিকই বিয়ে করে নেব, কিন্তু আমাকে কখনো রাজপ্রাসাদ থেকে বেরই হতে দেয়নি। ও, এত কিছু কিভাবে চিনলেন? আমাকে জন্ম দেন একজন মানুষ, মানে আমার বাবা ছিলেন একজন মানুষ, আর আমার মা ছিলেন নিচের দুনিয়ার রানী। রাজা তাকে কোনো সন্তান দিতে পারেনি, তাই তিনি রাগেই পৃথিবীতে চলে আসেন। আর এসে আমার বাবার প্রেমে পড়ে যান, আর আমার জন্ম হয়ে যায়। রাজা যখন শুনতে পান তার রানী এমন করেছে, তিনি আমার আম্মা আর আমাকে নিয়ে চলে আসেন এখানে। আর আমাদের শোকে আমার বাবা মারা যান। অনেক দুঃখময় কাহিনী। হ্যাঁ, কিন্তু রাজা আমাকে তার মেয়ের মতোই ভালোবাসে। আমি যখন 8 বছরে হই, তখন আমার আম্মা মারা যান। ও, আমি দুঃখিত আপনাকে এসব কথা মনে করিয়ে দেওয়ার জন্য। আরে না, বাদ দিন তো এসব কথা। আপনাকে যেমন ভেবেছি আপনি তো দেখছি তার থেকে অনেক ভালো। হ্যাঁ, সেটা বলতে পারেন। আর কতক্ষণ লাগবে আমাদের? আর 1 ঘন্টা লাগবে। ও, অনেক তাড়াতাড়ি পৌঁছে গেলাম আমরা পৌঁছে গেলাম একটা সমুদ্র সৈকতের পাশে। দেখে তো মনে হচ্ছে জায়গাটা গোয়া। এখান থেকে আমাদের রাজস্থান যেতে হবে। এখান থেকে আমরা কিভাবে যাব? আমরা এখান থেকে গাড়ি অথবা প্লেনে যেতে পারি। সেটার জন্য অনেক সময় লেগে যাবে। আমার এখানে একজন লোক থাকার কথা, তাকে আমি ফোন দিচ্ছি। সেনাপতি আমাকে এর আগে যে ফোন দিয়েছিল সেটা দিয়ে ফোন দিল। 10 মিনিট পরে পানি থেকে একটা জলমানব উঠল। অন্য সবাই তো মানুষই ভেবেছে, কিন্তু আমরাই বুঝেছি সে কে। জনাব, কিভাবে সাহায্য করতে পারি? আমাদের এখান থেকে রাজস্থান যেতে হবে। সবচেয়ে সহজ রাস্তা কোনটা হবে? হুজুর, সবচেয়ে সহজ রাস্তা বলতে একটা সুড়ঙ্গ রয়েছে, সেখান দিয়ে গেলে 1 ঘন্টা লাগবে। সেটা পুরনো ট্রেনের রাস্তা। ছোট ট্রেন আছে, আপনারা খুব তাড়াতাড়ি যেতে পারবেন। তাহলে আমাদের জায়গাটা দেখান, আমার সাথে চলুন। ওর সাথে যেতে লাগলাম। উনি আপনাকে হুজুর বলতেছে কেন কি জানি। জলমানবরা মনে হয় এমনই, মানুষ দেখলে হুজুর বলে। আমার তো সেটা মনে হয় না, ওটা মনে হয় ওই যে অনিলের লোক, সে আপনাকে হুজুর বলে, তাই উনিও আপনাকে হুজুর বলে। বাবা, আপনি তো খুব বুদ্ধিমান। আমি ভাবতেও পারি না এত বুদ্ধিমান আপনি হবেন। সেটা তো আমি আগে থেকেই। পৌঁছে গেলাম নির্দিষ্ট জায়গায়। এখান থেকে আমাদের যেতে হবে সোজা রাজস্থান। কিন্তু সেটা হলো কোথায়? নিচের দুনিয়ার সৈন্যরা আমাদের চারপাশ থেকে ঘিরে ধরল। আমাদের বের হওয়ার কোনো রাস্তাই নেই। আমরা যে কিছু করব তার আগেই তারা একটা মেশিনে কি যেন করলো, আর আমরা সাথে সাথে নিচের দুনিয়ায় চলে আসলাম। মনে হচ্ছে এটা টেলিপোর্টার মেশিন ছিল। আইনিল, এরা তো আমাদের চারপাশ থেকে ঘিরে ধরেছে। হ্যাঁ হুজুর, দেখতে পেরেছি আমিও। এখন আপনারা কি করবেন? কিছুই করার নেই, আমাদের আত্মসমর্পণ করতে হবে। তার চেয়ে ভালো কোনো বুদ্ধি নেই। তাদের এত আধুনিক অস্ত্রের কাছে আমাদের কোনো পরিকল্পনাই কাজ করবে না। আমার জন্য আপনাদের এত কিছু করতে হলো, আমাকে মাফ করবেন। আমি আগেই বলেছিলাম হুজুর ওনাকে ছেড়ে দিতে, ওনার জন্যই হলো এত কিছু। এখন তো পরিচয় দিতেই হবে। আমাদের দুজনের হাত বেঁধে রাজপ্রাসাদে রাজার কাছে নিয়ে আসলো। নীলাকে নিয়ে বসানো হলো রাজার পাশেই। রাজাকে দেখে আমার খুব হাসি পাচ্ছিল, একদম কার্টুন টাইপের রাজা। তোমাদের সাহস হলো কিভাবে রাজকন্যাকে নিয়ে পালানোর? আমরা চুপ। পরিচয় দাও তোমাদের। আমি আনিল হিলরাজ, জলপুরীর প্রধান সেনাপতি, আর উনি জলপুরীর দ্বিতীয় রাজা হিলরাজ, একজন মানব জলপুরী রাজা। শুনে হাস্যকর মনে হচ্ছে,
আমাদের পূর্ব রাজা হারকিউমাসও মানব ছিলেন। তিনি যদি রাজা হতে পারেন, আর আমাদের রাজা হিলোরাসের সর্বশক্তি যদি ওনার মাঝে থাকে, তাহলে উনি কেন রাজা হতে পারবেন না? তাহলে হিলোরাস এই পিচ্চি ছেলের জন্য নিজের জীবন ত্যাগ করেছিল? এই পিচ্চি ছেলে না, আমাদের রাজার জন্য। যত যাই হোক, আপনারা অপরাধ করেছেন, যেটা শাস্তি আপনাদের পেতে হবে। বাবা, আমি ওনার সাথে পালিয়ে গিয়েছিলাম, ওনাদের কোনো দোষ নেই। বেশ, রাজকন্যা যখন নিজেই স্বীকার করলো সে নিজেই পালিয়েছে, তাই আপনাদের শাস্তি থেকে মুক্ত করা হলো। কিন্তু যেহেতু আপনারা অপরাধ করেছেন আর এতে আমার সম্মানহানি হয়েছে, তাই আপনাকে একটা কাজ করতে হবে। কি কাজ শুনি? কালকে আমাদের রাজ্যে গেলুঘর অনুষ্ঠান হবে। সেখানে আপনাকে একজনের সাথে লড়াই করতে হবে। যদি জিতে যান তাহলে আপনারা এখান থেকে সসম্মানে যেতে পারবেন, আর যদি হেরে যান তাহলে বন্দি থাকতে হবে আমাদের জেলখানায়। হ্যাঁ, আমি রাজি। ঠিক আছে, তাহলে আজকের জন্য আপনারা আমাদের অতিথি। সেনাপতি, ওনাদেরকে অতিথি রুমের দিকে রেখে আসুন। জি হুজুর। আমরা চলে আসলাম একটা বিশাল রুমে। অনেক সুন্দর একটা ঘর, ভালো লাগছে। হুজুর, আপনি কি পারবেন, নাকি আমরা যুদ্ধের ঘোষণা করব? আপনি যে প্রশিক্ষণ আমাকে দিয়েছেন এতে তো মনে হচ্ছে পারবই, আর দেখা যাক কি হয় কালকে। যার সাথে লড়াই করবেন সে সব দিক দিয়েই শক্তিশালী, তাকে হারানো কোনো দিক দিয়ে আপনার পক্ষে সম্ভব হবে না। আপনি দেখি, আপনি এমনিতে আমাদের অনেক বিপদে ফেলেছেন, এখন যান, না হলে আরো বিপদে পড়ব আমরা। দেখুন, শুধু বলতে আসছি, পানি আপনার অস্ত্র হবে, কারণ যার সাথে লড়বেন সে হলো আমাদের এখানকার সেনাপতি। সে একজন জিন, কিন্তু পানিতে খুব ভয় পায়। অনেক সাহায্য করেছেন আমাদের, আর আপনার সাহায্য দরকার হবে না। আপনি যেতে পারেন এখন। দেখুন, এই লড়াইতে হেরে যাবেন সেটা আমি চাই না, কারণ আপনি প্লিজ চলে যান। এখন আমার রাগ হচ্ছে আপনার উপর। ঠিক আছে, যাচ্ছি। আনিল, এবার বলুন কাল কি করা যায়। দেখুন, আপনার সব প্রশিক্ষণের পর এখনো কোনো রণক্ষেত্রে পাঠানো হয়নি। এবার সময় হয়ে গেছে। হ্যাঁ, তবে নিম্নতর থেকে উপরে যেতে হয়, কিন্তু আপনি সোজাসুজি একদম উপরে চলে এসেছেন। এখন আপনার উপরেই ভরসা আমার, এখান থেকে যেতে পারবো কি পারবো না। ওকে, তাহলে কালকেই দেখা যাবে কি হয়। সুন্দর একটা ঘুম দিলাম। সকাল সকাল উঠতে হলো। আমাদের ডাক দিয়ে নিয়ে গেল একজন সৈনিক। আনিলের সাথে বের হলাম। একটা ছোট কক্ষে আমাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আমাদের নিয়ে আসা হলো একটা, দেখে মনে হচ্ছে স্টেডিয়াম। হ্যাঁ, কিন্তু এখানে মারামারি করা হয়। সুন্দরই লাগছে। ভিতরে দেখেছি মারামারি শুরু হয়েও গেছে। আমি আমাদের সাথে থাকা সৈনিককে জিজ্ঞাসা করলাম, এত আয়োজন কেন করা হয়েছে? আমিও ওর জিজ্ঞাসা করলাম না। দেখলাম সেনাপতিকে মারামারি করতে। তার দুটো পাখা বের করে সে নিষ্ঠুরভাবে যুদ্ধ করছে, যতক্ষণ না অপর পক্ষ হার স্বীকার করছে। ভয় পাচ্ছি তার আচরণ দেখে। কোনো মায়া দেখাচ্ছে না। আমাকে তার একটা পাখার জাপটা দিলেই আমি উড়ে যাব, আর আমি কিনা তার বিরুদ্ধে লড়তে পারি। কিন্তু কিছু তো করার নেই এখানে। আমাদের এখান থেকে বের হতে হলে লড়াই তো করতেই হবে। তাই বেশি কিছু না ভেবে প্রস্তুতিতে লাগলাম। আমাকে অস্ত্র সিলেক্ট করতে বলা হলো। আমি দুটো তলোয়ার নিলাম। আজকে হয়তো আমার দিন শেষ হয়ে যাবে। আল্লাহ, তুমি রক্ষা কইরো। আমি নিচে গেলাম। চলে আসলাম সেনাপতির সামনে। একটু আগেই সে গুনে গুনে 6 জনকে ক্ষত বিক্ষত করেছে। তারা মানুষ ছিল না, তাই হয়তো বেঁচে গেছে, কিন্তু আমি তো মরে যাব মনে হয়, কারণ আমি তো মানুষ। আনিল তো শুধু বলে, মহারাজ, মহান রাজার শক্তি আমার শরীরে আজকে কাজ করলেই হলো। আপনি তো মানব, আপনার সাথে আমি খুব সহজভাবেই লড়ব। ধন্যবাদ। মনে হচ্ছে ভয় পাচ্ছেন। হ্যাঁ, কিছুটা। আসুন শুরু করে। সেনাপতির সাথে লড়াই শুরু হলো। যেটা হওয়ার সেটাই হলো। সেনাপতি আমাকে বেধড়ক মারতে শুরু করলো। জায়গায় জায়গায় ক্ষত হয়ে যাচ্ছে। একটা সময় আমি তলোয়ার দিয়ে একটা কোপ দিলাম। সেটা লাগলো সেনাপতির মুখে। মুখ হালকা কেটে গেল। সেনাপতি তার পাখা দিয়ে দিল ঝাপটা। এক ঝাপটায় আমি দূরে পড়ে গেলাম। ওঠার শক্তি পেলাম না। মনে হচ্ছে এই বুঝি আমার দম বন্ধ হয়ে যাবে। সেনাপতিকে দেখলাম আমার দিকে আসছিল। আমার চোখ বন্ধ হয়ে গেল। চোখ খুলতে আমার সামনে একটা জলমানবকে দেখতে পেলাম। জায়গাটাও বদলে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? আমি হলাম তোমার জীবনদাতা, যে নিজের জীবন ত্যাগ করে তোমার আর তোমার বোনের জীবন বাঁচিয়েছিলাম। তার মানে আপনি হিলোরাস? হ্যাঁ, রাজা হিলোরাস টিটান। আমি কি মরে গেছি? কেন, একজন মৃত জলমানবকে দেখেছ বলে কি মনে হচ্ছে তুমিও মরে গেছো? হ্যাঁ, আমি সবসময় তোমার ভেতরেই। আমার শরীর মৃত হলেও
আমার সব শক্তি তোমার ভিতরে, তাই আমাকে তুমি দেখতে পাচ্ছ। আপনার শক্তিগুলো আমি কিভাবে ব্যবহার করবো একটু বলে দেন। সব তো তোমারই, এখন নিজে বের করে নাও কিভাবে কি করবা। সময় খুব কম তোমার কাছে। তোমার বোনের কিন্তু খুব কষ্ট হচ্ছে আকাশপুরীতে থাকতে, সাথে আমার মেয়েরও। যাবেন না। আমি চিল্লে উঠলাম, কিন্তু উনি চলে গেলেন। সাথে সাথে বাস্তবে চলে আসলাম। দেখলাম সেনাপতি এগিয়ে আসছে আমার দিকে। আমি উঠে গেলাম। আগের থেকে নিজেকে অনেকটা শক্তিশালী মনে হচ্ছে। এখন মনে পড়ল আনিল যখন আমাকে ট্রেনিং দিয়েছিল তখন কি কি করিয়েছিল। তার মতো করে লড়াই করতে শুরু করলাম। দুজনই কম কিসের, কিন্তু আমি একটু কমই তার কাছে। দেখুন, আর মেনে নিন, না হলে অবস্থা আরো খারাপ হবে। আপনি আপনার পুরো শক্তিতে লড়ুন, তা আমি হারতে রাজি নই। সেনাপতির আগে তার ডানা খুলে উঠতে উঠতে লড়াই করতে লাগলেন। এখন তো তার সাথে কিছুতেই পেরে ওঠা যাচ্ছে না। আমাকে ধাক্কা দিয়ে আমি মাটিতে পড়ে গেলাম। আমার হাতে কিছুই রইল না আত্মরক্ষার জন্য। সেনাপতি তার তলোয়ার আমার উপরে চালাতে গেল। হঠাৎ মনে পড়ল হাত তো ঢাল ছিল। ঘড়িটায় আঙ্গুল দেওয়ার সাথে সাথেই ঢাল হয়ে গেল, আর তলোয়ারের আঘাতে আমার কিছুই হলো না। কানে কি যেন একটা শুনতে পেলাম, কেউ বলছে আশেপাশে পানিকে ডাকো, পানি তোমার শক্তি। আওয়াজটা হিলোরাসের মনে হলো। যাই হোক, চেষ্টা করে দেখি। নিজের চোখ দুটোকে বন্ধ করলাম। এটা আমি যারাকে করতে দেখেছি, তাই আমিও চেষ্টা করতে লাগলাম। এটা সেনাপতি আমাকে দেখিয়েছিলেন। চোখ বুজে পানির কথা ভাবতে লাগলাম। আশেপাশের সব পানির শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। তারা যেন আমার ডাকের জন্য অপেক্ষা করে বসে আছে। আমি 2 হাত দিয়ে তাদের ইশারা করলাম। একসাথে অনেকটা পানি উঠে আসলো চারপাশ থেকে। সব পানি এসে আমার ইশারার অপেক্ষা করতে লাগলো। আমি সব সেনাপতির দিকে তুলে দিলাম। পানিতে সেনাপতি পুরো ভিজে গেল। এখন তার ডানাগুলো ভিজে গেছে। সে এখন উঠতে পারবে না। তাকে আমার মতোই নিচে যুদ্ধ করতে হবে। সে এখন অনেক রেগে আছে। রেগে রেগে সব আঘাত করতে লাগলো, আর আঘাতগুলো রক্ষা করা আমার পক্ষে কষ্ট হয়ে গেল। যেখানে সেখানে আঘাত লেগে কেটে ছিঁড়ে যাচ্ছে, কিন্তু আমি প্রতিঘাত করতে পারছি না। কি হলো, আপনার সব পানি কি শেষ হয়ে গেছে? নিন, এখন কি করবেন? আর মেনে নিন, দেখা যাক কি হয়। আমি আবারও চোখ বুজলাম। পানির ব্যাপারে আবার ভাবতে লাগলাম। আমি আশেপাশে কোনো পানির খোঁজ পেলাম না, কিন্তু উপর থেকে পানির শব্দ পেলাম। পানি না, শুধু অনেক পানি। হ্যাঁ, আমার উপর থেকে ইশারা দিলাম। বুঝতে পারছি উপরে সাগর। আমি সব পানি নিয়ে আসব। শুধু সেনাপতি না, সবাইকে তুলিয়ে মারব। উপর থেকে পানি সজোরে আসার চেষ্টা করছে। আশেপাশে সবাই মনোযোগ দিয়ে উপরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ সেনাপতির কাছে এসে একজন বলতে শুরু করলো, জনাব, আমাদের উপরের প্রতিরক্ষা ঢাল ফাটতে শুরু করে দিয়েছে। উপর থেকে পানি সোজা ভিতরে আসতে যাচ্ছে। আমি কোনো কথা বলছি না। আমি সবাইকে তুলিয়ে দিব। কোনো কথা হবে না এর মাঝে। দেখি, রাজা ভাবসাব দেখে সোজা আমার কাছে চলে আসছে। আমাকে থামতে বলতেছে সে। সাথে আনিল এসেছে। আপনি থামুন দয়া করে, আর লড়াইয়ের প্রয়োজন নেই। সেনাপতি হার মেনেছে। কেউ বলতে শুরু করেছিলাম, হ্যাঁ তো তাড়াতাড়ি শেষ করব। আমি বুঝতে পেরেছি মহান রাজা হিলোরাসের শক্তি আসলেই আপনার ভেতরে। আপনি দয়া করে উত্তেজিত হবেন না। আমার সাথে চলুন রাজপ্রাসাদে। কোনো লড়াই কি এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? হ্যাঁ, আপনি বিজয় হয়েছেন। এখন চলুন, আপনাকে আপনার পুরস্কার দেয়া হবে। জি না, আমি এখনই যেখানে ছিলাম সেখানে যেতে চাই। আমাদের কাছে সময় খুব কম। সেটা কি করে হয়? আপনি রাজা, হয়তো রাজাদের নিয়ম আপনি জানেনই। নিয়ম ভাঙলে সে কি রাজা হয়? হুজুর, এখানে একদিন থাকাই যায়। ওনাদের আধুনিক যন্ত্র দিয়ে আমাদের গন্তব্যে পৌঁছে দিতে পারবে ওনারা। ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে থাকা যাবে। তাহলে চলুন আমার সাথে। রাজার সাথে আমরা গেলাম রাজপ্রাসাদে। এখন আমাদের সাথে ব্যবহার আগের তুলনায় শতগুণ ভালো করা হচ্ছে। বিষয়টা কি শুধুই বিজয়? আমার তো মনে হচ্ছে না, তাও বেশ ভালো লাগছে। দুপুরের খাবার খেয়ে রাজ শয়নকক্ষে বিশ্রাম নিচ্ছিলাম। এমন সময় আনিল এসে আমাকে বলল, হুজুর, কি হয়েছে আনিল? আপনাকে এত উত্তেজিত মনে হচ্ছে কেন? ব্যাপারটা মোটেও ভালো না। আমরা মোটেও এই বিষয়ে অজ্ঞত। কি হয়েছে আগে বলবেন তো? কি হয়নি সেটা বলেন। আর আগে বলেন, আমি সম্পূর্ণ ভুলে গিয়েছিলাম। কি ভুলে গিয়েছেন? আমাদের সব রাজ্যে এমন প্রতিযোগিতা হয় রাজকুমারীর বিয়ের জন্য, যেখানে অন্য সব রাজ্যর রাজকুমার রাজার এসে জিতার চেষ্টা করে। যে জিততে পারে তার সাথে রাজকুমারীর বিয়ে দিয়ে দেওয়া হয়। তো আপনি জিতেছেন? মানে আপনি কি বলতে চাচ্ছেন? নীলাকে এখন আমাকে বিয়ে করতে হবে? বললেই হলো। আমি বিয়ের জন্য লড়াই করেছি নাকি? দেখুন, আপনি তাকে বিয়ে না করলে তাকে কেউ বিয়ে করবে না। আমি বিয়ে না করলে কেউ বিয়ে করবে না মানে? সে একজন সুন্দরী রাজকুমারী, যে কেউ তাকে বিয়ে করতে পারবে। এটাই নিয়ম হুজুর।
আপনাদের এই নিয়ম মানতে মানতে আমি শেষ হয়ে গেলাম। কিছু করার নেই। একজন রাজার অনেকগুলো রানী থাকতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু আমি জারাকে ভালোবাসি, এটা মানব মুখেই মানায় হুজুর। দেখুন, আপনার হাতে একজন রাজকুমারীর জীবন। আপনি কি করবেন আর কি করবেন না সেটা আমার বলার সাহস নেই, কিন্তু উপদেশ দেওয়ার সাহসও নেই। কিন্তু এটা বলতে পারবো, এই বিয়ের মাধ্যমে আপনি এখানে রাজা হয়ে যেতে পারবেন। আমি তো রাজা আছি। আরে আমার কথা বুঝতে পারছেন না? নিচের দুনিয়া মানে যেটাকে পাতালপুরি বলা হয়, এখানে সেনারা যদি আমাদের হাতে থাকে তাহলে সবই তো আমাদের। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক, কিন্তু আমি বিয়ে করতে পারবো না নীলাকে। সেটা আপনার মর্জি। আমাদের যদি ওকে বিয়ে করা ছাড়াই আপনি বের করতে পারেন তাহলে সমস্যা কোথায়? মানে মানে তখন তো ছিলাম পানি নিচে, কিন্তু এখন যেখানে আছি সেটা হলো মরুভূমির নিচে। এখানে আপনি পানি কোথাও পাবেন না, আর তারা আপনাকে বিয়ে দিয়েই এখান থেকে বের হতে দিবে। আমি যদি তাও বের হয়ে যাই তাহলে ওরা এখনই আমাদের জলপরির উপরে যুদ্ধ ঘোষণা করবে। আমরা লড়তে প্রস্তুত। সেটা কিভাবে হুজুর? আমাদের জলপরির প্রধান সেনাপতি আর তাদের রাজা বন্দী, তারা কি করে যুদ্ধ করবে? তো আপনি কি বলছেন আমাকে বিয়ে করতেই হবে? সেটা ছাড়া তো আর কোনো উপায় দেখছি না। ঘুরে ফিরে তো এক কথা, সেটাই। ওকে, ঠিক আছে। রাজ্য রক্ষার জন্য না হয় কাজটা করলাম। শুয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছিলাম। একটু আগেই কাটা জায়গাগুলো ব্যান্ডেজ করে দেয়া হয়েছে। খুব লাগছে শরীরে, সারা শরীরে ব্যথা করছে, তাই একটু ঘুম ঘুম আসছিল। চোখ বুজে শুয়েছিলাম, এমন সময় এক রক্ষী আমাকে নিতে এল। আমাকে নিয়ে সুন্দর একটা জামা পরিয়ে দিল। বিয়ে বলে কথা, একটু সুন্দর করে সাজতে তো হবে। সাজলামও সুন্দর করে। তারপর শুরু হলো বিয়ের আয়োজন। অনেকটা ধুমধামের মাধ্যমেই বিয়েটা হয়ে গেল। আচ্ছা, আমি কেন শুধু শুধু সেনাপতি এই সাথে এই ত্রিশূলটার পেছনে পড়ে আছি? আমার তাদের শক্তির প্রয়োজন নেই। মোটামুটি আমার কাছে যে শক্তি রয়েছে এতেই আমি আমার বোন আর আমার যারাকে মুক্ত করে নিয়ে আসতে পারবো। আর বাকিটুকু সাহায্য করার জন্য তো নীলা আমার সাথে আছে। দেখা যাক কি করা যায়। আমাকে নিয়ে আসা হলো নীলার রুমে। অনেক সুন্দর করে সাজানো হয়েছে রুমটা, সব জায়গায় ফুল আর ফুল। একটু আগেই নীলার বাবা মানে রাজার সাথে কথা হয়েছে, কালকে আমি আমার গন্তব্যে যেতে পারবো। এতে তার কোনো সমস্যা নেই। যতদিন সে বেঁচে আছেন ততদিন শুধু আমাকে জলপুরীর রাজা হয়েই থাকতে হবে। কিন্তু তার মৃত্যুর পর এই পাতালপুরীর আর জলপুরি দুইটাই আমার হবে। আমার এত কিছু চাই না। আমি শুধু সুন্দর একটা জীবন চাই যেখানে এই কোনো কিছুই থাকবে না, শুধু আমি আর আমার মনের মানুষগুলো। আমি রুমে ছিলাম, নীলা বসেছিল বিছানায়। আমি গিয়ে ওর পাশে বসলাম। দেখুন, আমি আপনাকে বিয়ে করতে চাইনি, তো কি করে যে হয়ে গেল। আর আপনাকে বিয়ে না করলে নাকি যুদ্ধের হুমকি দিয়েছে আপনার বাবা, সেটা আমার সেনাপতি বলল। আমাকে তাই যুদ্ধটা আটকাতে আপনাকে বিয়ে করা। তো এখনো কি আপনি বলবেন যেভাবে হোক বিয়ে তো হয়ে গেছে আমাদের? আপনি আমাকে তুমি করে বলবেন এখন থেকে। আরে না, আপনি তো ঠিক আছে, আমি বলছি না বলতে। আর জানেন, আমি সবসময় চেয়েছি যেন আপনি জিতে যান। আমি কিছুতেই চাইনি ওই সেনাপতির সাথে আমার বিয়ে হোক। আপনি তো বিয়েই করতে চাননি, তাহলে সেটা আশা করেছেন কেন? সেটা না হয় না বললাম, না বলতে বলেন। আগে আমাকে তুমি করে বলেন, তারপর। আমি কাউকে তুমি করে বললে আর কেউ আমাকে আপনি করে বলে ব্যাপারটা অনেক খারাপ লাগে। ও ঠিক আছে, আমি তোমাকে তুমি করে বলবো। এবার বলো কেন? তোমার সাথে প্রথম দেখার থেকে বুঝে গিয়েছিলাম তোমার মাঝে অন্যরকম একটা জিনিস আছে, যেটা আমাকে তোমার দিক সবসময় টানতো, তোমাকে নিয়ে ভাবাতো আমাকে সবসময়। যে সেটা বুঝতে পারিনি। তো কি এখন বুঝতে পারছো? এখনো বুঝতে পারছি না, কিন্তু জানো তোমার প্রতি আগ্রহ টান সবই আমার আগের থেকে বেশি বেড়ে গেছে। কিন্তু কেন সেটা জানি না, বাট এটা বলবো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কিন্তু আমি যে অন্য কাউকে ভালোবাসতাম, তার মানে তো ভালোবাসতে। এখন তো বাসো না। এখন আমি তোমার স্ত্রী, এখন আমাকেই তো ভালোবাসবে তুমি, তাই না? ভালোবাসতাম বলতে বুঝিয়েছি ভালোবাসি তাকে, কিন্তু সে আর আমার বোন যে আকাশপুরীতে বন্দী, বুঝলাম না। আমি নীলাকে প্রথম থেকে কাহিনী শোনালাম, শুনেও অনেকটা মন খারাপ করে ফেলল। কিন্তু আমি যে কিছুই করতে পারি না এই বিষয়ে। আমি যে যারাকে ভুলতে পারবো না, আবার এখন নীলাকেও ছাড়াতে পারবো না। নীলা আমার কাহিনী শুনে আমাকে সান্ত্বনা দিল। দেখো, তুমি দুঃখ পেও না। তোমার বোন আর যারাকে নিয়ে আসার দায়িত্ব এখন আমারও। শুধু তুমি আমাকে তোমার মনে একটু জায়গা দিও। সেটা দেখা যাবে। নীলা আমার কোলে মাথা দিল। আমার পায়ের ধোঁয়ায় কেটে গিয়েছিল সেখানে ব্যান্ডেজ করা। আমি ব্যথায় কুকড়ে উঠলাম। কি হলো? কিছু না, ওখানে ব্যথা। আমি তো পুরো ভুলে গিয়েছিলাম। দাঁড়াও, আমি ওষুধ এনে লাগিয়ে দিচ্ছি, দেখবে সকালেই ঠিক হয়ে যাবে। দাও। আমার ব্যান্ডেজগুলো খুলে দিল, ওষুধ লাগিয়ে দিল নীলা। আজকেই বিয়ে হলো আর আজকেই এত কেয়ার আমার উপরে, অনেক ভালো লাগলো।
কিন্তু আমার যে বোন আর যারাকে মুক্ত করতে হবে, নিজের সুখ নিয়ে ভাবার সময় আমার নেই। আমাকে শুতে বলল নীলা, একটা কাঁথা দিয়ে দিল আমার উপরে। শুয়ে পড়লাম কাঁথাটা নিয়ে। এক ঘুমেই সকাল। নিজের শরীরে ক্ষত আছে বলে এখন মনে হচ্ছে না, সব টানটানা এখন। দেখি নীলা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, একদম কোলবালিশ বানিয়ে রাখছে। কিছু আর বলতে পারছি না। আর যাই হোক, সে তো আমার বউ, আমি তো তার আর হক নষ্ট করতে পারি না। এত কিছু ভাবার সময় নেই। আচ্ছা, আমি তো তখন ওদের কাছে এই টেলিপোর্টার যন্ত্র দেখেছি, সেটা দিয়ে তো আমি সোজা চলে যেতে পারবো আকাশপুরীতে। আর আমি তো বিনা যুদ্ধেই সমঝোতার মাধ্যমে আমার কাজটি হাসিল করতে পারি। তাহলে সেনাপতি আমাকে এই বুদ্ধিটা দিতে পারলো না কেন? যদি জলপুরি আর পাতালপুরি এক হয়ে যায়, তাহলে আকাশপুরীর সাধ্য হয় নাকি আমাদের উপর কথা বলার? হ্যাঁ, এটা করলেই তো হয়ে যাচ্ছে। সেনাপতির মাথায় দেখছি কোনো বুদ্ধি নাই, সব আমারই করতে হবে। আচ্ছা, সেটা যাই হোক, আমাকে এখন রাজার সাথে মিটিং করতে হবে। আমি নীলাকে আমার থেকে ছাড়িয়ে চলে আসলাম রাজসিংহাসনে। রাজার পাশের আসনে আমাকে বসতে দেয়া হলো। সেটাই রাজকুমাররা বসে থাকেন। এই রাজ্যের জন্য আমি রাজকুমার। আপনার সাথে আমার কিছু কথা ছিল। বলুন। জি, আমি আকাশপুরীর সাথে যুদ্ধ ঘোষণা করতে চাই। কিন্তু কারণটা কি? কারণ আকাশপুরীর রাজকুমারী মোহনা আমার বোন এবং রাজা হিলোরাসের কন্যাকে অপহরণ করে নিয়ে গেছে আকাশপুরীতে। কি এত বড় স্পর্ধা? আপনি জানেন, এখন ঘোষণাপত্র পাঠিয়ে দিন। আমার সৈন্য আপনার সাথে আছে। কোনো যুদ্ধের আশা করি না আমি শুধু আমার বোন আর রাজকুমারীকে ফিরে পেতে চাই। তারা যদি আমাদের ফিরিয়ে দেয়, তাহলে আমি যুদ্ধ ধারণা পরিহার করতে পারি। তাহলে সেটাই হবে। আমি আপনার হয়ে সংবাদ পাঠিয়ে দিচ্ছি। জি, ধন্যবাদ। আমার সামনে রাজা ভিডিও কনফারেন্সে ফোন দিল আকাশপুরীর রাজার সাথে। আরে, পাতালপুরীর রাজা যে কিভাবে ফোন দিলেন? আকাশপুরীর রাজা মানে রাজা, জরুরি একটা কাজে আপনাকে স্মরণ করা। শুনলাম রাজকুমারীর বিয়েতে দিলেন জলপুরীর রাজার সাথে, সেটা একবারও বললেন না। আমাদের বন্ধুত্ব কি এটাই ছিল? আরে কি যে বলেন, রাজকুমারীর ব্যাপারটা তো জানেনি, তাই তাড়াতাড়ি কাজটা সম্পূর্ণ করে দিলাম। আচ্ছা, যাই হোক, জরুরি কাজটা কি আপনার? সেটা হলো, আমার জামাতা আপনার সাথে যুদ্ধ করার প্রস্তাব দিয়েছে, আর যুদ্ধের কারণ ও অনেক শক্ত, যে কারণে আমিও আমার সৈন্য তাকে দিতে রাজি হয়েছি। কি বলেন? জলপুরীর রাজা হিলোরাসের সাথে তো আমাদের শেষ চুক্তি হয়েছিল, যেখানে আমাদের সকল সমস্যার সমাধান হয়েছিল। তাহলে নতুন রাজা যুদ্ধ ঘোষণা করে কি দেখে? আপনার রাজকুমারী মোহনা সে আমার জামাতার বোন আর রাজা হিলোরাসের কন্যাকে অপহরণ করে নিয়ে গিয়েছে। মানে দুই রাজকুমারীকে সে অপহরণ করেছে। বুঝতে পারছেন কত বড় কারণ এটা যুদ্ধের জন্য? আর আকাশপুরীতে মনে হয় না জলপুরি আর পাতালপুরীর সৈন্যরা টিকতে পারবে। আমরা কি কোনো চুক্তিতে আসতে পারি না? হ্যাঁ, পারবো না কেন? একটাই চুক্তি, আপনি অপহরণকৃত রাজকুমারীদের ফেরত দিবেন আর ক্ষমা চাইবেন আমার জামাতার কাছে। শর্তে আমি রাজি আছি। আমরা শান্তিপূর্ণভাবে থাকতে চাই, কোনো যুদ্ধ বিচ্ছেদ করতে চাই না। আপনারা কালই চলে আসুন একবার আকাশপুরীতে থেকে ঘুরে যান আর জলপুরী রাজকন্যাদের নিয়ে যান। সাথে নতুন রাজার সাথেও সাক্ষাৎ হয়ে যাবে। আপনার কথা শুনে ভালো লাগলো, আর দাওয়াতের জন্য শুক্রিয়া। কালই আমরা আসছি আপনাদের ওখানে। আসুন। ওনাদের কথা শেষ হলো, আমি অনেকটা খুশি হয়ে গেলাম। যাক, কোনো কাজ। সেনাপতিকে দেখলাম একটু আগে, কিন্তু কোথায় গেল এখন? শালার ওকে পেলে এখন ইচ্ছা মতো ঝেড়ে দেব। শালা এত ভালো বুদ্ধি না দিয়ে কোথায় কি ত্রিশূল না কি খুঁজতে নিয়ে যাচ্ছে। এখন বুঝতে পারলাম মাথায় বুদ্ধি থাকলেও সবই সম্ভব। খুশি হয়ে আমি নীলার কাছে আসলাম খবরটা জানাতে ওকে। দেখি এখনো শুয়ে আছে। রাজকুমারীরা কি এত অলস হয় নাকি? নীলার পাশে বসে নীলাকে ডাক দিলাম। নীলা আমার ডাক না শুনে উল্টো আমার হাত জড়িয়ে ধরল। ধুর, কি ঝামেলা! ডাক দিলাম জোরে। কি হলো, ডাকছো কেন? উঠতে হবে তাই? কি এমন হলো যে আমাকে উঠতে হবে? অনেক কিছু হয়েছে। আমি নীলাকে বললাম যা হয়েছে সেটা। এতে খুব ভালো সংবাদ। কোন রকম যুদ্ধ ছাড়াই সমাধান হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু বুঝতে পারছি না যারাকে আমি কি বলবো। তুমি যদি বলো আমার কোনো সমস্যা নাই, তুমি আর যারা যদি রাজি থাকো, তাহলে দুজনেই বিয়ে করতে পারো। এটা কি করে হয়? দুজনকে বিয়ে করা মানে কি জানো? এখন ব্যাপারটা এমন হলেও পরে বিষয়টা অনেক দূর করাবে। তাই বলে আমি এভাবে তোমার আর যারার মাঝে আসতে চাই না। আগে যদি জানতাম তোমার মনে কেউ আছে, তাহলে যেভাবে হোক বিয়েটা আটকাতাম। যা যাওয়ার তা তো হয়ে গেছে। দেখো, তোমার জীবন তোমার ইচ্ছা। আমি শুধু শুধু তোমার জীবনটা নষ্ট করতে চাই না। আরে চুপ করো তো, যা হয়েছে হয়ে গেছে। সামনে যা হবে সেটাও দেখা যাবে। এখন কাল আমাদের যেতে হবে আকাশপুরীতে। অনেক ইচ্ছা ছিল আকাশপুরী ঘুরে আসার, সেটা পূর্ণ হয়ে যাবে। চলো, তোমাকে আজকে পুরো নিচের দুনিয়া ঘুরে ঘুরে দেখাবো। সারাদিন নীলার সাথে পাতালপুরী গিয়ে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। দিনটা এভাবেই কেটে গেল।
পরের দিন টেলিপোর্টেশন যন্ত্রের সামনে দাঁড়িয়ে আছি আমি, নীলা, রাজা আর কয়েকজন সৈন্য। অনিলকে বলেছিলাম ওর নাকি শরীর খুব খারাপ, তাই আসতে পারিনি উনি। তাকে নিজের বোন আর যারাকে আজকে মুক্ত করে নিয়ে আসবো, এর থেকে বড় খুশির ব্যাপার কি হতে পারে। আমার সাথে সাথে আকাশপুরীতে চলে আসলাম। অনেক সুন্দর লাগছে সবকিছু দেখতে। এত অদ্ভুত সব জিনিস যে দেখতে পাবো এটা কল্পনা করতে পারি নাই। আকাশপুরী রাজা স্বয়ং আমাদের নিতে চলে আসছে। কেমন আছেন জলপুরী রাজা হৃদয় ত্রিটান? ভালো কোথায় রাখলেন? জি, আমার কন্যার কাজে আমি অনেক লজ্জিত। আমার মেয়ের ভুলটা মাফ করবেন। ঠিক আছে, ভুল যখন বুঝতে পারছেন তাতে আমি খুশি। তাহলে চলুন রাজপ্রাসাদে যাওয়া যাক। আমার সেটার জন্য সময় হবে না। আমি এখনই আমার বোন আর রাজকুমারীকে নিয়ে আমার দেশে, আমার বাসায় ফিরতে চাই। সে কি, এখনই কেন? মাত্র তো এলেন। না, আমার বাবা মা অনেক চিন্তা করছেন। আমি তাদের কাছে বোনকে দিয়ে আসতে চাই। ওকে, যেমন আপনার ইচ্ছা। আমার কাছে যারা হৃদি এনে দেয়া হলো, ওরা দুজনে আমাকে দেখে জড়িয়ে ধরলো আমাকে। চোখ দিয়ে পানি পড়ছে ওদের, বোঝাই যাচ্ছে অনেক কেঁদেছে ওরা। আমি রাজাকে বলে টেলিপোর্টেশন যন্ত্র দিয়ে সোজা আমার বাড়ির সামনে চলে আসলাম। সাথে আসলো নীলা, হৃদি আর যারা। আমি বাসায় ঢুকলাম। বাবা আর আম্মা আমাকে দেখেছে কত খুশি হয়েছেন সেটা তাদের মুখ না দেখলে বোঝা যাবে না। তাদের কান্না আটকায় কে? দেখ, চা হওয়ার হয়েছে। এখন থেকে আর বাসার বাইরে যেতে দেব না তোদের। বাবা, আমি এখানে থাকলে তোমাদের বিপদ হবেই। আমাকে যেতে হবে। মানে, কোথায় যাবি তুই? আমি যে রাজা এখন, আমাকে আমার রাজ্য সামলাতে হবে। কিসব ভাবি যাবি বলতেছস? মনে নেই আমাকে ত্যাগ করার শর্তেই তো তোমাদের আমাদের জীবিত করেছিল। এখন সেই সত্যটা তো মানো। তোমাদের জন্য তো ছিলামই। যেখানে আমার দরকার এখন তো আমাকে সেখানে যেতেই হবে। আজকের রাতটা তো থাক এখানে বাবা। না, সেটা হবে না। আমাকে রাজকুমারীকে নিয়ে যেতে হবে তার রাজ্যে। আর হ্যাঁ, এই যে এটা তোমার বৌমা, পাতালপুরী রাজকন্যা। আমি নীলাকে দেখিয়ে বললাম, আমাদের না জানিয়ে বিয়েও করে ফেললি? না জানিয়ে না, নিজের জীবন বাজি রেখে বিয়ে করতে হয়েছে ওকে। সে অনেক কাহিনী, একদিন তোমাদের কাছে সময় নিয়ে বলবো। ঠিক আছে, কিন্তু সাবধানে থাকিস বাবা, আর আমাদের মাফ করে দিস। আমরা কখনো এই জিনিস চাইনি, কিন্তু তোরা তাও বেঁচে থাকি এটা চেয়েছি আমি। দেখো, কিন্তু চিন্তা করো না, আমি এখন হৃদয় না, আমি এখন একজন রাজা। হয়তো মহান হতে পারিনি, তবে আমার সর্বোচ্চ চেষ্টা করব। দয়া করি সবসময় ভালো থাকলে বাবা, আর সময় পেলে আসবি। আমার বাবাকে বিদায় দিয়ে চলে আসলাম। বেশি কথা বাড়ালাম না। হৃদি এখনো ভয় আছে। আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরেছিল, ওর কপালে একটা চুমু দিয়ে চলে আসছি। ওদের সবার থেকে আলাদা থাকতে হবে এখন থেকে। দেখি যারার মুখটা কালো হয়ে গেছে, চোখ দিয়ে পানি ঝরছে। যারা, আমি কোনো কথা বলছি না। যা, প্লিজ শোনো না। কি শুনবো আমি, বলো? আর তো কিছু শোনার নেই। দেখো যারা, এখানে ওর কোনো ভুল ছিল না। আমি অন্য কারো কাছে কোনো কিছুই শুনতে চাইনি। যারা, এখানে আমার কোনো ভুল ছিল না। আমার সম্পূর্ণ ইচ্ছার বাইরে বিয়েটা হয়েছে। আমি লড়াই ওদের সেনাপতিকে হার মানিয়েছি, আর ওকে বিয়ে না করলে ওর বাবা আমার রাজ্যে যুদ্ধ ঘোষণা করে দিত। তা দেখতে আমি ভয় পাও? ভয় পাই সেটা না, সেখানে রাজা নাই, সেনাপতিও তো নেই। কিভাবে প্রতিরোধ করবে জলপুরি? তাই বাধ্য হয়ে বিয়েটা আমাকে করতে হয়েছে। ভালো, বিয়ে যখন করেছো ভালো করেছো। তো আমাকে বলার কি আছে? যারা, আমি ওকে বলেছি আমার জন্য যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে আমি সরে যাব। তোমরা না হয় দুজন দুজনে রইলে। আর এমনিতেও আমি তো আর জলে থাকতে পারবো না, তোমার কাছেই তো থাকবে সবসময়ও। আমার কাছে না হয় কিছুটা সময় থাকলো। তুমি কেমন, হ্যাঁ? নিজের স্বামীর ভাগ দিতে চাচ্ছ? কোনো ভাগ কেউ চাই না, ভালোবাসলে সবাই ভাগ চাই। আমি শুধু আমার কাজটাই করেছি, এতে তুমিও খুশি থাকবে আর যারাও খুশি থাকবে। তোমাকে অনেক ধন্যবাদ আমার বিষয়টা বোঝার জন্য। আর হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমার দুজনের বিষয় খারাপ লাগছে। মনে হচ্ছে 2 নাম্বার বিয়ে করা লাগতে পারে আমার। কি হলো, তুমি চুপ কেন? না, এমনিতে চুপ। তোমরা যেহেতু বুদ্ধি করে নিয়েছো দুজন সতীন হবা, আমার কি সমস্যা তাহলে? কিন্তু আমার একটা কথা আছে। যখন আমার কাছে থাকবে তখন তুমি ওর যারার কোনো খোঁজ, আর যারা তুমি ওর কোনো খোঁজ করতে পারবে না। কিন্তু আমি সবসময় ওর খোঁজ খবর কথাবার্তা বলতে পারবো। যদি এই শর্তে রাজি থাকো তাহলে আমি ওর ভাগ তোমাকে দিতে রাজি আছি। আমি রাজি। তাহলে এখন থেকে আমরা দুজন বোন। দুজন সে হাসি মুখে গল্প করছে। আমি জলপুরিতে ফোন দিলাম একটা জাহাজ পাঠিয়ে দেওয়ার জন্য। একটা জাহাজ আসতে আমাদের নিয়ে যাওয়া হলো। নীলাকে আজকে নিয়ে যাবো জলপুরি দেখাতে, অনেক ভালো লাগবে ওর হয়তো দেখলে। কিছুক্ষণ পরেই আমাদের জাহাজ চলে আসলো। আমরা তখন দাঁড়িয়েছিলাম বাসার পেছনে সেই জঙ্গলের পুকুরের পাশে, যেখান দিয়ে আমি আর যারা বাসে এসেছিলাম। জাহাজে উঠে আমরা চলে আসতে লাগলাম জলপুরিতে। অনেকটা দূর আসার পরেই আমাদের জাহাজে হঠাৎ আক্রমণ হলো।
আমি জাহাজ চালক সৈন্যকে বললাম, কি হয়েছে? হুজুর, মনে হচ্ছে আমাদের জলপুরীর পাশের রাজ্যে আমাদের উপর হামলা করেছে। এত বড় সাহস, রাজার উপর হামলা? হুজুর, ওনাদের কাছে আধুনিক সব অস্ত্র আমাদের জাহাজটাকে এখনই উড়িয়ে দিতে পারবে। যা বলার সাথে সাথে একটা বোমা মেরে দিল আমাদের উপরে। আমাদের জাহাজ দুখণ্ড হয়ে গেল। কোন রকমে নীলা আর জারাকে নিয়ে উপরে উঠলাম, কিন্তু আমি নীলার আর জারাকে নিয়ে উপরে উঠতে পারলাম কোনো মতে। যারা তো জলপুরি, তার কিছু হয়নি, কিন্তু নীলা বেহুশ হয়ে গেছে। মনের মধ্যে টান দিয়ে উঠল, একটা হাহাকার নেমে আসলো। ভাবছি হয়তো আর বেঁচে নেই। তুমি শক্ত হও। কিন্তু আমি ওর বাবাকে কি বলবো? দেখো, এখানে তো তোমার ভুল নাই। এর পেছনে যার হাত আছে, আমরা তার উচিত শিক্ষা দিব। হঠাৎ নীলা নড়ে উঠল। নড়া দেখে আমার দুজনে খুব খুশি হলাম। ওর মুখ থেকে পানি বের করতে হবে। একটু এদিক সেদিক হলেই কিন্তু কাজ শেষ। হ্যাঁ, যারা ওর শক্তি ব্যবহার করছে, আস্তে আস্তে সব পানি নীলার মুখ থেকে বের হচ্ছে। এখনো তোর জ্ঞান ফিরছে না। হয়তো শ্বাসনালী আটকে যাচ্ছে। তাহলে মুখে মুখ লাগিয়ে ফু দাও। তুমি দাও। শত হলো এখন সে তোমার স্ত্রী, ওর জীবন তোমাকেই বাঁচাতে হবে। কিন্তু তুমি, আমি বলছি না দিতে। আর তখন ওর কথা মনে নেই। ভালোবাসলে আমাদের দুজনকে ভালোবাসতে হবে। আমি এখন ওর ভাগ বাদ দিয়ে তোমার ভালোবাসা চাই না। ভুল তোমার দ্বারাই হয়েছে, হোক সেটা আমাকে বাঁচানোর জন্য, কিন্তু সেটা শুধরানোর সময় আমরা পেয়েছি। আমি অনেক ঋণী নীলার কাছে। আচ্ছা, আমি নীলার মুখে মুখ লাগিয়ে ফুঁক দিলাম। কয়েকবার ফুঁক দেওয়ার পরেই নীলা কাশতে শুরু করে দিল। সে অবস্থায় সে আমাকে জড়িয়ে ধরল। তুমি ঠিক আছো তো? আচ্ছা, কান্না করো না, কিছু হয় নাই। আমি এক হাত ওর পিঠে দিয়ে ওকে জড়িয়ে নিলাম। বললাম, অনেক বার বেড়ে গেছে আমরা। সৈনিকটা মনে হয় জাহাজে মারা গেছে। আমাদের উপরে এইভাবে কে হামলা করলো? কারো তো সাহস হওয়ার কথা না। তো আবার জলের মধ্যে আক্রমণ হয়ে গেল আমাদের উপরেই। আমার তো মনে হচ্ছে এটা অনেক বড় ষড়যন্ত্র। আমারও সেটাই মনে হচ্ছে। তবে আমাদের মনে হচ্ছে একটু সাবধান হতে হবে। যে কোনো সময় হামলা হয়ে যেতে পারে আমাদের উপর। হয়তো আর হামলা হবে না আমাদের উপর, কারণ যে হামলা করেছে তাতে তারা নিশ্চয়ই বুঝতে পারছে আমরা মরে গিয়েছি, কারণ জাহাজ সহ সব জ্বলে গিয়েছে। আর আমি আমার এই নেকলেসটাও খুলে ফেলে দিচ্ছি পানিতে। এটা আমাকে রানী আম্মা পুড়িয়ে দিয়েছিলেন। জলপুরীর প্রতীক এটা এখানে ফেলে দিলে ওরা বুঝতে পারবে আমি পড়ে গেছি। কিন্তু আমরা কিভাবে বের করবো কে আমাদের উপর হামলা করেছে? দেখি, আমি সেনাপতিকে ফোন করি। ওনার দেয়া ফোন দিলাম সেনাপতিকে, কিন্তু বন্ধ বলছে। হয়তো আমাদের মতো কোনো বিপদে পড়েছে সেনাপতি, ধরছে না। আগে এখান থেকে আমাদের সরতে হবে। দেখা গেল যারা হামলা করেছে তারা আবার এখানে চলে আসলো। চলো। দেখো, প্রথমত আমাদের এই সব জামা কাপড় চেঞ্জ করতে হবে। তোমাদের সাথে যেসব অলংকার রয়েছে সবকিছু চেঞ্জ করবা। সেগুলো কেন? কারণ হামলা যদি পাতালপুরি থেকে করে থাকে তাহলে নীলাকে ওরা বের করে ফেলতে পারবে, আর এতেই আবার আমাদের উপর আক্রমণ হতে পারে। আর যতক্ষণ না পর্যন্ত আমি বের করতে পারছি কে আমাদের উপর হামলা করলো এবং কেন করলো, আমি জলপুরিতে যাচ্ছি না। তার আগে তোমাদের নিরাপদ একটা স্থানে রাখতে হবে। চলো। আমি নীলার জারাকে নিয়ে চলে আসলাম একটা বড় মলে। অবশ্য জায়গাটা হচ্ছে লন্ডন। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী জামাকাপড় নিয়ে নিলাম, যেগুলো যারা সেলসম্যানের উপর জাদু করে কিনে দিয়েছিল। জামাকাপড় প্রথমত পাল্টিয়ে নিলাম, তারপর একটা নিরাপদ জায়গায় চলে আসলাম। নীলা একটু আঘাত পেয়েছে, যারা ওকে ঠিক করে দিল পানি দিয়ে। তোমরা তো পানি দিয়ে অনেক কিছুই করতে পারো। হ্যাঁ, পানি আমাদের সব। একজন আকাশপুরী মায়ের মেয়ে হয়েও আমি কিছু করতে পারি না। আমার তো ডানাটাও নেই। তুমি কখনো নিজেকে পরী বলে মনে করো না, তাই তুমি তোমার শক্তি ব্যবহার করতে পারো না। তাছাড়া তুমি মানবপুরী, মানে তোমার মধ্যে আকাশপুরীদের মতো সব শক্তি এবং মানুষদের মতো বুদ্ধি রয়েছে। তুমি নিতান্তই সব পরীদের থেকে শক্তিশালী। হ্যাঁ, ঠিক বলেছ। কখনো নিজেকে পরী বলে মনে করিনি, সবসময় একজন সাধারণ মেয়েই ভেবেছি। দেখবা, সময় হলে সবই করতে পারবা। নীলার জারাকে রেখে আমি একটু বাইরে বের হলাম কারণ লন্ডনে আছি। একটু হলেও তো ঘুরে দেখার মন চাই, তাই ঘুরে ঘুরে সেটাই করলাম। আবার তো থাকতে হবে পানির মধ্যে। পৃথিবীর এমন সুন্দর সুন্দর জায়গা ঘোরার সময় কি আর হবে? তাই মন মতো ঘুরে আসলাম। 2 দিন কেটে গেল। সেনাপতির ফোনে কল দিয়েছি, কিন্তু শুধু বন্ধই বলতেছে। আমি জলপুরীতেও সংযোগ করার চেষ্টা করেছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। সব দিক দিয়ে সবকিছু আটকে গেছে। আমি তো আর জলপুরীর ঠিকানা জানি না যে সোজা ওখানে চলে যাব। আর জলে যাওয়ার এখনো সুবিধা নয়। কি করা যায় কিছু মাথায় আসছে না। নীলার যারা দুজনেই আমার দুপাশে শুয়ে আছে।
বুঝতে পারছি না এভাবে কেন আছি, আমি কেন কিছু করতে পারছি না। হঠাৎ বাইরে বড় পাখির মতো দেখলাম, বুঝে গেছে আকাশপুরীর কেউ হবে। তাই নীলা আর যারাকে এভাবেই রেখে আমি উঠে গেলাম। রুমে বারান্দায় চলে আসলাম। পরিচিত একটা সুগন্ধ পেলাম, বুঝে গেছি এটা কে। মোহনা, মোহনা, আমি জানি তুমি এখানে, আমার সামনে আসো। কেমন আছো হৃদয়? সবই তো তোমার জন্য হলো, ভালোকে থাকতে দিলে। এখন আমি হয়তো আমার রাজঘরে থাকতাম যারার সাথে, কিন্তু তুমি যা করেছো তা ঠিক করতে গিয়ে এখন আমি রাজা হয়েও ভয়ের মধ্যে আছি। তুমি হয়তো ভয়ের খবর কিছুই জানো না। মানে, তোমাকে আমার প্রেমের জালে ফেলে আকাশপুরীতে নিয়ে আসার হুকুম দিয়েছিলেন আমার বাবা আকাশপুরী রাজা। তার মানে এইসব তোমার বাবা চক্রান্ত? আমিও প্রথমে এটাই ভেবেছিলাম। বাবা বলেছিলেন তুমি অনেক বড় একজন যোদ্ধা হবে, তোমাকে যদি নিয়ে আমি আসতে পারি তাহলে বাবা তোমার সাথে আমার বিয়ে দিয়ে দেবে। তখন আমাদের আকাশপুরীর সেনা আরো শক্তিশালী হবে। আমি বাবার এই কথা শুনেই তোমার কাছে এসেছিলাম। বিয়ের কথা শোনার পর থেকেই তোমাকে আস্তে আস্তে ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু পরেই আমি আসল ঘটনা জানতে পারি। কি ঘটনা? এইসব একটা চক্রান্ত। তোমার সেনাপতি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সে আমার বাবার সাথে এক হয়ে গেছে এবং পুরো জাহান তাদের কবজায় করে ফেলতে চায়। তারা পাতালপুরী রাজাকে বন্দী করে ফেলেছে এবং পাতালপুরী রাজা হয়ে গেছে এখন সে নিজেই। এসব কি বলছো? তাহলে তো আমাকে এখনই জলপুরীর উদ্দেশ্যে বের হতে হবে। তা তো লাভ হবে না। তোমার উপর হামলা করিয়েছিল সেনাপতি। তোমার এই নেকলেসটা পেয়ে সবাই প্রমাণিত হয়েছে তুমি মারা গিয়েছ। সেনাপতি এমন করবে আমি ভাবিও নাই। আর শুনলে অবাক হবে, এসবে সেনাপতিকে সাহায্য করেছে কে জানো? কে? জলপুরী রানী। মানে যারা আম্মু? হ্যাঁ, তবে এখন তার অন্য পরিচয়। সে এখন রাজা আনিলের স্ত্রী। কি? ব্যাপারটা আমি গোপন সূত্রে জেনেছি। ইলোরাস বেঁচে থাকার আগে থেকেই রানীর অবৈধ মেলামেশা ছিল সেনাপতির সাথে। রানীর প্রথম যে বাচ্চা হয় সেটা ছিল ওই সেনাপতিরই, কিন্তু সবাই ভেবে নিয়েছিল সেটা টিটানেরই। সেই ছেলে তো মারা গিয়েছে। হ্যাঁ, গিয়েছিল। সবার কাছে সে মারা গিয়েছিল, কিন্তু সে ছিল আমাদের এই আকাশপুরীতে। তার জন্য একটা পুকুর করেছিল আমার বাবা, সেখানে সে ছিল। এখন তাকে রাজা বানানো হবে জলপুরীর, আর তার সাথে আমার বিয়ে দেওয়া হবে। তাহলে তোমার জীবন তো সুন্দর হবে। আমার কাছে কেন আসছো? তুমি যাও, বিন্দাস লাইফ তো তোমার। আমি এখানে আসছি কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার কাছে থাকতে চাই। দেখো, সব আমাকে বলছো সেটার জন্য তোমাকে ধন্যবাদ। সবার কাছে তো আমরা মারা গিয়েছি, তাই না? এভাবেই থাকি। তুমি এখন চলে যাও। তুমি আমাদের সাথে থাকলে ওরা তোমাকে খুঁজতে এসে আমাদের পেয়ে যাবে। আমি তোমাকে ছাড়া আর কাউকেই বিয়ে করতে পারবো না। আমাকে যদি ভালোবেসে থাকো তাহলে হয়তো আমাকে বিপদে ফেলবে না। এখন তুমিই ভালো বুঝো। ঠিক আছে, চলে যাচ্ছি। হয়তো এরপরে তোমাকে পেলাম না, কিন্তু ওপারে তোমাকে আমি পেতে চাই। আমার ঠোঁটে শেষ একটা চুম্বন দিয়ে মোহনা চলে গেল। আমি তার ডানা মেলে দেখতেই থাকলাম। আজ রাগ আমি কারোর উপর করব? যে লোককে বন্ধুর মতো ভেবেছি সে কিনা প্রথম থেকেই আমাকে বিশ্বাসঘাতকতা করেছে। কিন্তু এসব কিসের জন্য? সহজেই তো আমার উপর স্থলে ওনার ছেলেকে রাজা বানিয়ে ফেলতে পারত। তারপর পাতালপুরীর মেয়েকে বিয়ের প্রস্তাব দিত শুধু শুধু আমাকে। হ্যাঁ, এটা তো হতে পারে আমার দ্বারা সে এই ত্রিশূলটা নিতে চেয়েছিল। হ্যাঁ, এটাই হবে হয়তো। আসল কথায় আমার মাথায় চলে এসছে। কি চাল দিয়েছে! এক ঢিলে দুই পাখি মেরে ফেলেছে। এখন তার ছেলে জলপুরী রাজা, সে নিজে পাতালপুরী দখল করেছে। আবার আকাশপুরী রাজকন্যার ছেলেকে বউ করে আকাশপুরী দখল করে নিবে। ভেবেছিলাম শুধু মানুষদের মধ্যেই ক্ষমতার লড়াই হয়, কিন্তু না, জিনপুরীদের মধ্যেও এই ক্ষমতার যুদ্ধ হয়। সেটা অনেক ভয়াবহ। আমি রুমে চলে আসলাম। কি করব কিছুই বুঝতে পারছি না। বিশ্বাস করার মধ্যে ছিল অনেকেই, এখন যে নীলার যারাকে ছাড়া কাউকে বিশ্বাস করতে পারছি না। এত কিছু হয়ে গেল, বরং আমি কিছুই জানলাম না। এসব শুধু শুধু কেন হলো আমার সাথে? আমি কি রাজা হতে চেয়েছিলাম? ওরাই তো জোর করে বানালো। এখন ওরাই জোর করে আমার কি মেরে রাজ্য করে নিয়েছে। আমি একটা সোফায় মাথা দিয়ে ঘুমিয়ে পড়লাম। কালকে ওদের দুজনের ব্যাপারটাই জানতে হবে। সকাল হয়ে গেছে। আমাকে যারা ডাক দিচ্ছে, হৃদয় ওঠো। উঠেছ? নীলা কোথায়? ও একটু ওয়াশরুমে। ওয়াশু, কিছু কথা আছে তোমাদের সাথে। নীলা বের হলো। দুজনকেই ঘটনা খুলে বললাম। যারা কেঁদে দিল ওর আম্মার কাহিনী শুনে। ভাবতেই পারছি না ওর মা এতটা খারাপ হবে। আর নীলাও কাঁদছে, শুনছে তার সৎ বাবাকে আটক করে রেখেছে। আমি তো আর কোনো পথ দেখি না। তারা 3টা জায়গা দখল করে নিয়েছে।
এখন তাদের উপরে শক্তিশালী কেউ নেই। আমার মতে আমাদের ফিরে যাওয়া উচিত হবে না, কিন্তু এর বিরুদ্ধে আমাদের তো কিছু করতে হবে। হ্যাঁ, হৃদয় যারা ঠিক বলেছে। তুমি একজন রাজা, আর তোমার স্ত্রী হিসেবে আমি কখনো হার মানব না। আমি সবসময় তোমার পাশে আছি, আমিও সবসময় তোমারই পাশে আছি। তোমাদের মাথা কি গেছে নাকি? তাদের কাছে কত সৈন্য তোমরা জানো? হ্যাঁ, সেটাই তো কথা। আমাদের সাহায্য দরকার, আমাদের কিছুই লাগবে না। আমি সবচেয়ে ভালো একটা বুদ্ধি দিই, যেটা হলো আমরা ত্রিশূলটা খোঁজ করব, কিন্তু নকশা সেটা তো সেনাপতির কাছে। সেটা ছাড়া তো আমরা কখনোই ত্রিশূলের আশেপাশেও যেতে পারবো না। হ্যাঁ, তবে আমার মনে হয় নকশাটা সেনাপতির কাছেও নেই। নীলা নকশাটা পকেট থেকে বের করে। তোমার কাছে কিভাবে এলো নকশাটা? তোমাদের যখন আটক করে রাখা হলো, আমি তো তোমাদের রুমে গিয়েছিলাম, তখন নিয়ে নিয়েছিলাম। ওয়াও, তাহলে তো আমাদের কাজ হয়ে গেছে। তোমাকে অনেক ধন্যবাদ নীলা। বউকে ধন্যবাদ দিতে হয় না। তাহলে আমাদের রওনা দিতে হবে তো ভারতের উদ্দেশ্যে? হ্যাঁ, কিন্তু কিভাবে যাব? আমাদের তো দেখে ফেলতে পারে যদি পানিপথে আবার ডলফিন দিয়ে যায়, আর আকাশপথেও ভয় আছে। প্লেনের জন্য এখন পাসপোর্ট, টিকিট সব লাগবে, যা আমাদের কাছে নেই। আমার কাছে মনে হয় সবচেয়ে সহজ বুদ্ধি আছে। আমরা সমুদ্র পথে যাব, কিন্তু কেউ বুঝতেই পারবে না। কিন্তু কিভাবে, সেটা আমার উপর ছেড়ে দাও। আগে চলো আমাদের খাবার নিয়ে কোনো সমুদ্র পাড়ে যাই। ওকে, চলো। খাবার সংগ্রহ করে আমরা তিনজন চলে আসলাম একটা সমুদ্রের বাইরে, যার একটা শেষ দিল। তুমি কি ডাকতে চাচ্ছ? তুমি কি এখনো এইটা শেখো নি? না, আমি তো শেষ দিতেই পারি না। দেখি কি আসে। একটা বিরাট তিমি মাছ চলে আসলো, অনেক বিশাল একটা। দেখি চোখ জুড়ে আসলো। আমি কি ওর উপরে চড়বো? আরে গাধা, উপরে না, আমরা ভেতরে যাব। তুমি তো দেখি আমার থেকে ভালো জানো। কথা না বলে এইসব নিয়ে নিচে চলো। আমরা তিনজন ভেতরে গেলাম। অনেকটা মাস্টে গন্ধ, কিন্তু অদ্ভুত করা বিষয়, ভিতর থেকে একটা জায়গা পুরো খালি। আমার বিশ্বাস হচ্ছে না এমন একটা জায়গায় তিমি মাছের পেটে হবে। এটা অনেক রেয়ার তিমি মাছ। এটা সবচেয়ে কমই পাওয়া যায়, আর একটা শক্তি আছে, এরা নিজে অদৃশ্য হতে পারে, যার জন্য কেউ এদেরকে দেখতে পারে না। এরা এভাবেই বেঁচে আছে, নাহলে এতদিন এরা শেষ হয়ে যেত। তুমি এত কিছু কিভাবে জানো? আমি একটা বইয়ে পড়েছিলাম এদের ব্যাপারে, কিন্তু আজকে এর ভেতর থেকে সত্যিই অনেক ভালো লাগছে। আমার তো ভাবতে অবাক লাগছে, যেসব মাছ আমরা খেতাম আজ কিনা তাদের বড় জাতির পেটে আমরা। এটা ছাড়া কোনো উপায় নেই। চুপ থাকো তো। দুজনের মধ্যে সেরকম মিল হয়ে গেছে, কিন্তু ওদের দেখে বুঝতে পারছি কতটা ভালোবাসে দুজন আমাকে। এই মাছের পৌঁছাতে 2 দিন লেগে গেল। এই 2 দিন আমাদের এই মাছের পেটে থাকতে হয়েছে। কি যে অবস্থা আমাদের তিনজনের, সেটা বলে বোঝাতে পারবো না। 2 দিন পর বের হলাম আমরা তিমি মাছের পেট থেকে। মাছকে বড় একটা ধন্যবাদ দিলাম আমরা, তারপর বিদায় নিলাম তার থেকে। দেখো, তখন তো আমাকে বাধা দিয়ে দিল। আমার মতে সে রাস্তা এখনো পুরো নিরাপদ হবে আমাদের জন্য, তাই সেখান দিয়ে যাওয়া ভালো হবে। ঠিক বলেছ। তাহলে দেরি না করে চলো, চলে যাওয়া যাক। চলো। আবার সেই রাস্তা দিয়ে আমরা ঢুকলাম। ছোট ট্রেনের মধ্যে আমরা চলতে লাগলাম। 3 ঘন্টার মতো লাগলো। তারপর হঠাৎ ট্রেনটি বাড়ি খেলো। সামনের রাস্তা নেই। ধাক্কায় নীলা আর যারা দুজনে আমাকে জড়িয়ে ধরল। পাশ দিয়ে একটা সিঁড়ি ছিল, যেটা উপরে উঠে গিয়েছে। সেটা দিয়ে উপরে চলে আসলাম। উঠলাম একদম মরুভূমির উপরে, চারিদিকে শুধু বালি আর বালি। এখন আমরা কোথায় যাব? ওই যে দূরে বাজারের মতো দেখা যাচ্ছে, ওখানে গিয়ে আগে এই ম্যাপের জায়গাটা জিজ্ঞাসা করি। চলো। মরুভূমিতে আছি বলে মনে হচ্ছে না, কারণ আমার তো গরম শীত অনুভূতিই হচ্ছে না, কিন্তু রোদের তীব্রতা ঠিকই বুঝতে পারছি, কারণ তাকাতে সমস্যা হচ্ছে। হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে চলে আসলাম বাজারটায়। একজন বয়স্ক লোককে জিজ্ঞাসা করলাম জায়গাটার সম্পর্কে, যেখানের কথা উইকিপিডিয়াতে পড়েছিলাম। চাচা, আপনি কি এই আমাদের রাজহরা কোথায় সেটা বলতে পারবেন? তোমাদের তো দেখে ভালো পরিবারের মনে হচ্ছে, তোমরা সেখানে কেন যাবে? ওই রাজহরায় গিয়ে তো আজ পর্যন্ত কেউ ফিরে আসতে পারিনি। আসলে আমরা একটা রহস্য বের করতে আসছি। দেখো, এতে তোমাদেরই বিপদ। আমি ভালো একটা পরামর্শ দিই, তোমরা ফিরে যাও, আমাদের কিচ্ছু হবে না। আপনি আমাদেরকে কি বলে দিতে পারবেন? আমি আমাদের ওইখানে পাঠিয়ে দিতে পারবো, কিন্তু আপনাদের জানের কোনো সুরক্ষা দিতে পারবো না। ওই রাজহুরার আগে এখানের লুটবাজদের আস্থানা। তাদের কবলে পড়লে আপনাদেরকে মেরে আপনাদের সব সম্পত্তি নিয়ে যাবে, আর আপনারা 2 জন মেয়ে মানুষ আছেন, আপনাদেরকে ধর্ষণ করে মেরে ফেলবে, কিংবা ওদের দাসী বানিয়ে রাখবে। এমন কিছুই হবে না। লোকটি আমাদের একটা গাড়ি ভাড়া করে দিল, আর ড্রাইভারকে বলল আমাদেরকে আমাদের জায়গায় দিয়ে আসতে।
দেখলাম বুইরা শালার নজর ভালো না। নীলা যারার দিকে খুব খারাপ দৃষ্টিতে তাকাচ্ছিল। শালার বয়স বেশি বলে বেঁচে গেল, না হলে যে কি করতাম। গাড়িতে যেতে যেতে রাত হয়ে গেল। আমি নীলার কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছি। যারাও জানালার গ্লাসের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিল। শুধু শুধু জেগেছিল নীলা। নীলা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হঠাৎ আমার গালে একটা চুমু দিয়ে হালকা এসে দিল নীলা। আমি তো গভীর ঘুমে ব্যস্ত। চোখ খুললাম, দেখলাম আমি আর গাড়িতে নেই। যারা আমাকে ডাকছিল। আমি উঠলাম, ভালো করে চোখ মেলতে দেখলাম যারা আমার পাশে, কিন্তু নীলাকে দেখছি না। কি হয়েছে? নীল কোথাও, ওকে দেখছি না। আর ওখানে ওই লোকগুলো বাধা কেন? অনেক কাহিনী হয়ে গেছে। আমিও কিছুই জানতাম না, কিন্তু ঘুম থেকে উঠে দেখি। আর নীলা দেখবা তোমরা নীলাকে? উপরে তাকাও। উপরে তাকালাম। জ্যোৎস্না রাত, তাই স্পষ্ট দেখতে পেলাম নীলার পিঠে পাখা। সে আপন মনে উঠতেছিল। আর এই বাধা লোকগুলোকে দেখে বোঝা যাচ্ছে অনেক ভয় পেয়েছে ওরা। কয়েকজন বেহুশ হয়ে গেছে, আর বাকিরা কান্না করতেছে। নীলা আমার ওঠা দেখে নিচে নামলো। নীলা আমাকে দেখে নিচে আসলো। আমি অবাকই হলাম, কারণ হঠাৎ করে নীলার পিঠে যে পাখা চলে আসলো এটা দেখে তো অবাক হওয়ারই কথা ছিল। এইভাবে হাঁ করে তাকিয়ে আছো কেন? তোমার পিঠে হঠাৎ ডানা আসলো তাই দেখছি, এতে দেখার কি আছে? কিন্তু এই লোকগুলো এভাবে বাধা কেন? শোনো তাহলে, তুমি আর যারা তো ঘুমাচ্ছিলা। যে লোকটা গাড়ি চালাচ্ছিল আমার তার নিয়ত ঠিক লাগছিল না। বারবার আয়না দিয়ে আমাকে আর যারাকে দেখছিল খারাপ নজর দিয়ে। আমি অধৈর্য হয়ে তাকে কিছু বলতে যাব, তখনই লোকটা গাড়ি থামালো। আশেপাশে একবার চোখ বুলালাম, দেখলাম কিছু নেশাগ্রস্ত মানুষ আমাদের দিকে আসছিল। গাড়ি থেকে লোকটিও নেমে গেল। ওদের সাথে দেখলাম সে বয়স্ক লোকটাও। সবাই আমাদের দিকেই আসছিল। আমার খুব ভয় লাগছিল। আমি তোমাকে ডাক দিলাম, কিন্তু তুমি ওঠো নাই। তুমি গভীর ঘুমে ব্যস্ত ছিলে। আমি যারাকেও ডাক দিই, কিন্তু ও তোমার মতো গভীর ঘুমে ছিল। লোকগুলো আমাকে আর যারাকে গাড়ি থেকে বের করলো। যারা তখন উঠে গেল। ও এক ঝটকা দিয়েই সবাইকে ফেলে দিল। মারামারি শুরু করে দিয়েছিল ওদের সাথে। তোমাকে ওদেরই একজন শক্ত করে বেঁধে রাখলো মাটিতে। তোমার ঘুমটা বেশি হয়ে গিয়েছিল, তুমি তখনও ঘুমাচ্ছিলে। আমি তোমাকে ডাক দিতে গিয়েছিলাম, তখনই বুড়ো আমার হাত শক্ত করে ধরে আমার সাথে জবরদস্তি করতে থাকে। আমি ধাক্কা দিয়ে ওকে ফেলে দিই, দৌড় দিই তোমার কাছে। ততক্ষণে যারাকে ওরা বেঁধে ফেলেছে শক্ত করে, আর আমার দিকে আসছিল। আমাকে বেঁধে নিয়ে যাওয়ার জন্য ওরা আসছিল আমার কাছে। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। কি করব না করব ভেবে পাচ্ছিলাম না। আমার দিকে এগিয়ে আসছিল লোকগুলো। আমার দিকে হাত দিতে যাচ্ছিল ওই বুড়োটা। তখন হঠাৎ রাগে আমার ডানা বেরিয়ে আসলো। ওরা আমার ডানা দুটো দেখে ভয় পেয়ে গেল। তারপরে আর নাইবা বললাম, বুঝেছি। তোমার কি হয়েছিল? এত গভীর ঘুমেছিলে কেন? কি জানি। তোমরা ঠিক আছো তো? হ্যাঁ, নীলা আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। তুমি একটা জলপরি হয়ে কিছু করতে পারলে না? আমি তো শুরু করেছিলামই, কিন্তু হঠাৎ আমার উপরে জাল ফেলে দিয়েছিল। তখন আর আমি কিছু করতে পারিনি। আমাকে শক্ত করে ধরে ফেলে ওরা। পুরো মরুভূমির পানি মনে হচ্ছে এখানেই। পাশে সুন্দর একটা লেক দেখলাম। সাধারণত এমন কিছু মরুভূমিতে দেখা যায় না, তাই অবাক না হয়ে পারলাম না। আমি এগিয়ে গেলাম বাধা লোকগুলোর দিকে। আমাকে দেখে আরো ভয় পেয়ে গেল ওরা। আমি গিয়ে বললাম, রাজহুরার দিকটা কি বলবি নাকি? আমাদের কিছু করবেন না দয়া করে। আমরা বুঝতে পারিনি, খুব বড় ভুল করে ফেলেছি। এই রাস্তা ধরে সামনে এগিয়ে গেলেই রাজহুরায় পৌঁছে যাবেন আপনারা। ধন্যবাদ। আর সাঁতার জানেন তো আপনারা? হ্যাঁ, কিন্তু কেন? হ্যাপি সুইমিং নাইট। আমি পানির বিশাল এক কণা উঠিয়ে বাধা লোকগুলোকে উঠিয়ে নিয়ে ফেললাম পুকুরটাতে। যাক, এবার রাগ কমলো একটু। নীলা আমার দিকে তাকিয়ে হা করেছিল। যারার মুখে হাসির ছাপ দেখতে পেলাম, মানে যারা খুশি হয়েছে। চলো যাওয়া যাক এবার। কিন্তু কিভাবে? গাড়িও তো চালাতে পারি না। আমি আছি তো। আমাকে দুজন শক্ত করে জড়িয়ে ধরে নিল। কি আর করার? যারা এক পাশে নীলাকে জড়িয়ে ধরল, আরেক পাশে আমাকে জড়িয়ে ধরতে হলো। নীলা শুধু আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। উড়াল দিল নীলা আপন মনে। মাঝে মাঝে একটু ঘুর খাচ্ছে, যার কারণে আমি আরো বেশি করে জড়িয়ে ধরছি নীলাকে। উড়াল দিয়ে চলে আসলাম আমার রাজহুরায়। ভেবেছিলাম এটা মনে হয় কোনো পুরনো আমলের রাজ্য হবে, কিন্তু না, এটা তো একটা মন্দিরের মতো। বেশ সুন্দর একটা মন্দির। নকশাটা বের করলাম। জ্যোৎস্না রাতে আশেপাশে সব দেখা গেলেও নকশাটা বুঝতে আমাদের সমস্যা হচ্ছিল, তাই আমাদের অপেক্ষা ছাড়া কিছু করার নেই। আমি আমাদের জন্য পরিষ্কার একটা জায়গা দেখলাম, যেখানে আমরা তিনজন শুয়ে পড়লাম। ঘুম সহজে আসলো না, কারণ একটু আগেই ঘুম দিয়েছি আমি। নীলা যারা আমার বুকে মাথা দিয়ে ঘুমাচ্ছে।
সবাই নাকি এই জায়গায় এসে আর ফিরে যায় না। কি আছে এই জায়গায় সেটা তো দেখতে হবে আমাকে। নীল আর যারাকে রেখে আমি একটু আশপাশ ঘুরে দেখতে লাগলাম। অবশ্য নিচে যাওয়ার একটা সিঁড়ি পেয়ে গেছি। এখানে আসলে নাকি কেউ আর ফিরতে পারে না, তাই নীলাকে আর যারাকে আমি ভেতরে নিতে চাই নাই। সিঁড়িতে নিচে নেমে যাচ্ছে আস্তে আস্তে, একদম অন্ধকারে কুটকুট করছে। কোন একটা ভুল পা ফেললেই শেষ মনে হচ্ছে। তাও কেমন একটা উৎসাহ কাজ করছে মনের মধ্যে, কারণ নিচে আমি পানির অনুভব করতে পারছি, তাই আগ্রহটা একটু বেশি মনে হচ্ছে। হঠাৎ কিছু একটা এই পা পড়তেই আস্তে আস্তে একটা করে মশাল জ্বলতে লাগলো। অসম্ভব সুন্দর একটা জায়গা। মশালগুলো নিচে তেলে ভরপুর। সেটা এমনভাবে রাখা হয়েছে যে শুধু জ্বলবেই। দেখে মনে হচ্ছে তেলের খনি এটা। আর বুঝে গেলাম কোনো এটাকে রাজুরা বলে কেন। আমি দেখলাম নিচে একটা রুমাল পরে আছে, তাড়াতাড়ি গিয়ে সেটা উঠালাম। আমি নিচে হওয়ায় আমার হালকা উঁচু দিয়ে 10টা তীর গেল। আমি তো পুরো অবাক হয়ে গেলাম। জায়গাটা যেমন ভেবেছিলাম মোটেও তেমন নয়। এখন ভালো করে নজর দিলাম, পাশে মানুষের হাড্ডি খুলে পড়ে আছে। মানে এখানে অনেক শহীদ আছেন বুঝতে পারলাম। আমরাও টিকিট কেটে গিয়েছিলাম হয়তো। অনেক সাবধান হতে হবে। নিচের দিকে তাকালাম, দেখলাম যেটাই দাঁড়িয়ে আছি এখানে একটা অক্ষর লেখা, কেমন ধরনের একটা পাথর দিয়ে মেঝে করা। সামনে তাকালাম, দেখলাম এমন অনেক পাথর আছে যেখানে অক্ষর রয়েছে আবার যেখানে নেই। যেহেতু পা দিয়ে অক্ষরের উপর আর আঘাত হলো, তাহলে অক্ষর ছাড়া ওগুলোর উপর পা দিতে হবে আমার। যাক, এবারের মতো বেঁচে গেলাম। জায়গাটা পার করলাম। সামনে একটা দরজা আসলো, সেখানে লেখা, যদি তুমি 3বার ভুল করো দরজার লক খুলতে তাহলে চলে যাবে বালির দেশে, মানে ডেড ট্র্যাপ। পাশে 3টা রঙের বল ছিল, লাল, নীল আর সবুজ। এগুলোকে রাখতে হবে দরজার 3টা গোল ফুটায়। আগে ট্র্যাপ দেখে এখন শিওর হয়েছে এটাও বড় একটা ট্র্যাপ হবে, তাই আমাকে সাবধান হতে হবে। প্রথমে খুব ভয়ে লালটা দিলাম ডানের ফুটোতে, কিন্তু সেটা বের করে ঢুকেই বের হয়ে গেল, মানে ভুল হয়েছে। এবার দিলাম আরেক ফুটোতে, এবার ঢুকে গেল। যাক, এটা হয়ে গেল। এবার নীলটা দিলাম একটাই, কিন্তু ভুল হলো। যাক, এবার আর ভয় থাকলো না। নীলটা দিলাম অপর ফুটে আর সবুজটা দিলাম দ্বিতীয় ফুটোতে। যা, খুলে গেল দরজাটা। এত সহজ ট্রাপ দিয়েছে রাজা হিলোরাজ। যাক, সামনে এগুলাম। এতক্ষণ ছবি আঁকা পাথরের উপর দিয়ে হাঁটতেছিলাম, কিন্তু সামনে পাথরগুলোতে কিছুই নেই। মনে খটকা লাগলো। দেখলাম পাশে একটা পাথর রয়েছে, সেটা দিলাম ফেলে সেখানে পাথর ফাঁক হয়ে পাথরটা নিচে ফেলে দিল, আর পাথর আবার নিচের জায়গায় চলে গেল। এখন তো নীলার সাথে থাকলে হয়তো যেতে আমাকে উড়াল দিয়ে নিয়ে যেতে পারত। ওকে না এনে তো বড় ভুল করেছি। পাশের দেয়ালে চোখ পড়তে দেখলাম উঁচু উঁচু ইট, মানে দেয়ালে খাঁচ কাটা। আমি একটা একটা করে যেতে যেতে ট্রাপটা পার করলাম। সামনে পৌঁছালাম আবার একটা দরজা। এবার দরজায় কোনো ক্লু নাই। ভাবলাম ধাক্কা দিলে হয়তো খুলে যাবে দরজাটা, ধাক্কা দিলাম, কিন্তু দরজাটা খুলল না। বরং দরজাটা জোরে একটা হাঁচি দিয়ে কথা বলতে লাগলো। কে যে আমাকে বিরক্ত করার সাহস করলো। আমি একজন মানুষ এসেছে আমাকে বিরক্ত করতে, সাহস তো কম নয়। কিন্তু অবাক করার বিষয়, এখানে আসার মধ্যে তুমি 5 নাম্বার মানুষ। মানতে হবে অনেক সাহস আর বুদ্ধিমান তুমি। ও, এই ট্র্যাপগুলো তো কিছুই ছিল না। এত সহজে যে কেউ পার করতে পারবে। যে কেউ পার করতে পারবে বলেই তো 23,034 জনের মধ্যে তোমাকে দিয়ে 5 জন আমার পর্যন্ত আসতে পেরেছে। আবার এই 5 জনের মধ্যে 2 জন তো আমার চোখ মুখ আর নাক দেখে জায়গায় স্ট্রক করে মরে গেছে, আর একজন তো বেহুশ হয়ে পেছনে ট্রাবে পড়ে গিয়েছিল, আর একজন ভয় পাওয়া সত্ত্বেও এখানে দাঁড়িয়েছিল। আমাকে জিজ্ঞাসা করেছিল কিভাবে ভেতরে যাবে। তা আপনি কি বললেন? আমি তো বলেছি ভেতরে যাওয়ার মাধ্যমে তো তোমাকেই বের করতে হবে। সে ভেবেও বের করতে পারিনি, তাই ফিরে যেতে চেয়েছিল, কিন্তু এই উপরের দেয়াল তাকে চাপা দিয়ে মেরে ফেলে। মানে আমি ফেরত যেতে চাইলে আমাকে চাপা দিয়ে মারা হবে? হ্যাঁ। যা, কিসের পাল্লায় পড়লাম। আচ্ছা, আমি যতক্ষণ বের না করি কিভাবে ভেতরে যাব আমরা 2 জন কি গল্প করতে পারি? হ্যাঁ, আমি তো গল্প করার জন্য অপেক্ষা করে আছি। আগের জনকে কতবার বললাম প্লিজ যেও না, কিন্তু সে চলে গেল, আর ছাদ তার উপরে পড়ে গিয়ে পিষে দিয়ে গেল তাকে। আচ্ছা যাও, আমি এখন এখানে বসলাম, তোমার সাথে গল্প করব। তো কি বিষয়ে গল্প করব? আমাকে যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো, আমি উত্তর দিয়ে দিতে পারবো। আমি সব জ্ঞানের আধার। যাও, তোমার গর্ব আমি ছুটাচ্ছি, তুমি নিজে আমাকে ভেতরে যাওয়ার রাস্তা বলে দিবে। আচ্ছা, যদি আমার প্রশ্নের উত্তর না দিতে পারো তাহলে আমাকে এই দরজার ভেতর দিয়ে যেতে দিতে হবে। হ্যাঁ, যদি আমি তোমার প্রশ্নের উত্তর না দিতে পারি তাহলে আমি আমার ভেতরে তোমাকে ঢুকতে দেবো। যাও। ঠিক আছে বলে আমেরিকার প্রেসিডেন্টকে, ডোনাল্ড ট্রাম্প, আমরা কোন গ্রহে আছি? পৃথিবীর ব্যাসার্ধ কত? 6.4 × 10 × 6 মিটার।
তোমার চোখ কয়টা? 3টা। আমার চোখ কয়টা? 2টা। আমার ডান পকেটে কি? তোমার পকেটে হলো এখানে আসার নকশা। লাস্ট প্রশ্ন, এই দরজার ভিতরে কিভাবে যাব? তোমাকে তোমার হাত কেটে রক্ত আমার উপর ফেলতে হবে। বাবা, সব উত্তর তো তুমি পেরে গেছো। হ্যাঁ, এই পৃথিবীর সবচেয়ে জ্ঞানী দরজা আমি। আমার থেকে কারোর জ্ঞান বেশি না? হ্যাঁ, সেটা তো দেখলামই। তবে বুদ্ধির কিছুটা অভাব আছে। আমি কাছে থাকা কলমটা বের করলাম, সেটা চাপ দিলাম আর সেটা তলার হয়ে গেল। সেটা দিয়ে হাত কাটলাম, রক্ত মাখালাম দরজার উপর। আমাকে মাফ করবেন জলপুরীর রাজার হৃদয় টিটান, আপনার বুদ্ধির পরীক্ষা করছিলাম মাত্র। এই দরজা আপনি ছাড়া কেউ খুলতে পারত না। আপনার জন্য উৎসর্গ করে বানানো হয়েছে এই গোপন মহলটা। আপনি ভেতরে প্রস্থান করুন। যাক, এবার না হয় কথা হলো। কোনো বিপদ ছাড়া আমি ভেতরে ঢুকতে পারলাম। তবে একটা বিষয় থেকে সাবধান হবেন, এই ত্রিশূল আপনার কাছেই রাখবেন। যদি এটা আপনার হাত থেকে চলে যায় তাহলে অনেক বড় বিপদ হবে, যেটার ব্যাপারে হারকিউমাস শুধু হুঁশিয়ার করে দিয়েছে। কিন্তু কি হবে সেটা বলে দেয়নি। তুমি চিন্তা করবে না, কোনো কিছুই হবে না। আশা করি খুব শীঘ্রই আবার রাজা হারকিউমাসের সমতুল্য কাউকে দেখতে পারবো। আমি রুমটার মধ্যে ঢুকতেই আলো জ্বলে উঠল পুরো রুমটাতে। আমি বেশ আশ্চর্য হলাম, কারণ দেয়ালে আমার নিজের ছবি দেখতে পেলাম। এখানে আমার ছবি যে কিভাবে আসলো সেটাই বুঝতে পারছি না আমি। অনেক রহস্য অবশ্য নিহিত আছে এর মাঝে। দেয়ালগুলোতে আমার অনেক ছবি আছে, শুধু আমার নয়, সাথে যারা, নীলা আর মোহনার ছবি আঁকা হয়েছে। তবে কি রাজা হারকিউমাস ভবিষ্যৎ দেখে ফেলেছিলেন, নাকি আমার কোথাও ভুল হচ্ছে বুঝতে? কি জানি, কিছু একটা হবে হয়তো। কিন্তু রহস্যটা আমাকে ঘুরিয়ে দিল। অবশ্য সে মহাজাগতিক রাজা ছিলেন, তাই ভবিষ্যৎ নিয়ে দেখতেই পারেন। রুমটা টেরাকোটায় ভরা, চোখ জুড়িয়ে যাচ্ছে। আমি দেখতে দেখতে আগাচ্ছিলাম, সামনে আগাচ্ছি যত ততই অবাক হচ্ছি। আমার নিজের সব আঁকা ছবি দেয়ালে ভাসছে। তবে কি আমি হারকিউমাসের মতো ভাবি, নাকি তার গুণ আমার মাঝে আছে? হয়তো তেমন কিছুই হবে। আমি দেখতে দেখতে এগোচ্ছিলাম, সামনে দেখতে পেলাম একটা বড় সিন্দুক। সিন্দুকে লেখা, তোমার প্রিয় মানুষটার নাম মনে করো, তারপর আমাকে ধরো। আমার প্রিয় মানুষটা কে? দেখি, যারাকে ভেবে হাত দিলাম সিন্দুক কিন্তু খুলল না। এরপরে নীলাকে ভেবে হাত দিলাম, তাও খুলল না। তবে কি আমার ভাবতে সমস্যা হচ্ছে? তবে কি মোহনা হবে? না, এবারও খুলল না। আচ্ছা, আমার প্রিয় মানুষ যার জন্য সব করতে পারবো, তাহলে সে কে? রিদি। হ্যাঁ, রিদি হবে। রিদির কথা ভাবতেই খুলে গেল সিন্দুকটা। এই সিন্দুকের সাথে তাহলে রিদির সম্পর্ক কি, কিছু বুঝলাম না। কিন্তু আমি ত্রিশূলটা পেয়ে গেছি। অনেক উৎসাহ নিয়ে আমি হাত দিলাম ত্রিশূলটায়। হাত দেওয়ার সাথে সাথেই বিদ্যুতের চমকা ছড়িয়ে পড়ল চারিদিকে। মনে হলো এই ত্রিশূলটা তার মালিককে পেয়ে এখন অনেক খুশি হয়েছে। ত্রিশূলটা আমাকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু তার ভাষা আমি বুঝতে পারছি না। সিন্দুকের ভেতরে একটা মোটা বই দেখতে পেলাম, সাথে সাথে হাত দিলাম। মনে হচ্ছে এটা হারকিউমাসের লেখা বই, কিন্তু বইটা লক করা, কোনো মতেই খুলছে না। কয়েকবার চেষ্টা করার পরই বইটা নিজেই বলতে শুরু করলো, আমাকে খোলার চেষ্টা করবেন না। আমি নির্দিষ্ট সময়ের জন্য তালাবদ্ধ। যেদিন সময় হবে সেদিন আপনি আমাকে পড়তে পারবেন, কিন্তু আমাকে তোমার পড়ার কি দরকার? আচ্ছা, একটা সময় আসবে যখন আমি ছাড়া কোনো সমাধান পাবেন না আপনি। তাহলে বুঝবো কবে আমাকে তোমার প্রয়োজন? সেদিন খুঁজে পাবেন না, কি করবেন? সব পথে আপনার আটকে যাবে। সেদিন আমার কাছে চলে আসবেন। ঠিক আছে, কিন্তু তার আগে আমাকে এই সিন্দুকটি তালাবদ্ধ করে রাখুন। কিন্তু তালাবদ্ধ করব কিভাবে? যেভাবে খুলেছেন সেভাবে বন্ধ করেন। আমি আবারও রিদির কথা ভেবে সিন্দুক বন্ধ করলাম। এবার লক হয়ে গেল। যা ভেবেছিলাম কত কঠিন হবে ত্রিশূলটা নিতে, কিন্তু এত সহজে কাজ হয়ে গেল। কিন্তু বই যে বলল ওকে আমার প্রয়োজন হবে, তাই আমি দরজার কাছে আসলাম। দরজা? হুজুর বলেন। সামনে এমন কি হবে যেটার জন্য হারকিউমাস আমার জন্য বই লিখে গেছেন? সেটা আমি বলতে পারি না। রাজা হারকিউমাস আমাকে তার জাদু দিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু কিছু জ্ঞান থেকে আমাকে মুক্ত রেখেছেন, এগুলো তারই একটা। তোমাকে ধন্যবাদ। হুজুর, আমাদের আবার খুব শীঘ্রই দেখা হবে। দরজা থেকে বিদায় নিয়ে চলে আসলাম। ভাবলাম ত্রিশূল তো আমার হাতেই, তাহলে দেখা যাক ট্রাপগুলো কাজ করে নাকি আমার উপরে। কিন্তু না, এবার আমি ভালোইভাবেই বেরোতে পারলাম। আমি নিরাপদে বাইরে চলে আসলাম। দেখি নীলা আর যারা এখনো ঘুমাচ্ছে। ওদের ঘুম দেখে আমার ঘুম পাচ্ছিল, কিন্তু ঘুমানোর সময় নেই আমার। আমি ত্রিশূলটা নিয়ে অনেক উত্তেজিত। এটা নাকি অনেক ক্ষমতা, তাহলে পরীক্ষা করেই দেখা যাক। ভেবেছিলাম এটা শুধু পানিতেই কাজ করে, কিন্তু না, সবখানেই। ত্রিশূল দিয়ে সামনে আঘাত করলাম, বড়সড় একটা এনার্জি বলের মতো বের হলো।
আমাকে পেছনের দিকে জোরে ফেলে দিল। সাথে সাথে ত্রিশূলটা আমার থেকে দূরে পড়ে গেল। গিয়ে আবার ধরলাম। কি যেন বলতে চাচ্ছে, হয়তো আমাকে বোঝাচ্ছে আমাকে বুঝতে শিখ, তাহলেই আমাকে চালাতে পারবি। সামনে তাকিয়ে দেখলাম পুরো বড় একটা অঞ্চলের বালি পুরো উঠে গেছে। দেখে মনে হচ্ছে এখনো কোনো পারমাণবিক বোমা ফেলা হয়েছে এখানে। যা বাবা, এটার কি শক্তি! আমাকে পুরো অবাক করে দিল। আমি চোখ বন্ধ করলাম। বন্ধ করে মনোযোগ দিয়ে শুনতে থাকলাম ত্রিশূল আমাকে কি বলে। আমাকে বিশ্বাস করো, আমার উপর লোভ দেখিও না। যদি বিশ্বাস করো তাহলে আমাকে দিয়ে সঠিক ব্যবহার করতে পারবে, যদি লোভ দেখাতে চাও তাহলে পারবে না। ত্রিশূলের কথা ভালোই লাগলো। আমাকে তো আমার রাজ্যকে বাঁচাতে হবে। আমি এবার মনোযোগ দিলাম। ত্রিশূলটা দিয়ে আবার আঘাত করলাম। এবার সেটা আমার মনোযোগ মতো একটা এনার্জি বল বের করলো, যেটার মাধ্যমে আগের মতো গর্ত না হলেও অনেকটা ভয়াবহ ছিল এটা। এই অস্ত্র তো সত্যিই পৃথিবী ধ্বংস করার ক্ষমতা রাখে। যে করেই হোক আমাকে এটা সঠিক ব্যবহার করতে হবে। এটা খারাপ হাতে চলে গেলে দুনিয়া শেষ হয়ে যাবে। তখন এনার্জি বলের চরম শব্দে নীলা আর জারার ঘুম ভেঙে গেল। ওরা দুজনে ভয় আমার কাছে ছুটে এসেছে। আমাকে দেখে হেসে জড়িয়ে ধরল আমাকে। আরো অবাক হয়েছে আমার হাতে ত্রিশূলটা দেখে। এটা কিভাবে পেলে তুমি? আমি ওদেরকে ত্রিশূল পাওয়ার কাহিনীটা বললাম। তো এবার আমরা কি করব? সবচেয়ে প্রথম আমরা একটা রাজ্যের সাহায্য লাগবে। আমি যুদ্ধের মাধ্যমে রাজ্য ফিরে পেতে চাই, কিন্তু সব রাজ্যই তো সেনাপতির হাতে। কেউ তো আমাদের সাহায্য করবে না। আমরা মানুষদের কাছে সাহায্য চাইতে পারবো না, কারণ তারা এইসব বিষয়ে অজ্ঞ। আর তাদের এসব বিষয়ে যখন আমরা সাহায্য পাবো না, তাহলে দানবের রাজ্যে গেলে কেমন হয়? হ্যাঁ, সেটা খারাপ হয় না। তারা তো শক্তিশালী, কিন্তু রাজা ছাড়া যে কারোর সাহায্য করে না, সেটা তো কথা। করবে না কেন? এখন তাদের করতেই হবে, না হলে তাদের রাজ্যই প্রথমে আমাদের করে নেব। আমি ত্রিশূলটা জোরে মাটিতে আঘাত দিলাম। সাথে সাথে আমাদের চারিপাশের মাটি বাঁধা অনেকটা অঞ্চলের মাটি নিচে চলে গেল। শুধু আমরা যেখানে দাঁড়িয়েছিলাম আর রাজৌরা মানে মন্দিরের মতো এই জায়গাটার মাটি কিছুই হলো না। এটা কি হলো? নীলা যারা পুরো হা করে তাকিয়ে আছে। এত শক্তি এটার মাঝে? হ্যাঁ, তবে আমি কন্ট্রোল করার মাধ্যমে পেয়ে গেছি। কোনো ভয়ের কারণ নেই। ভয় তো সেটা নিয়ে হচ্ছে না। ভয় হচ্ছে যদি এটা অন্য কারোর হাতে চলে যায় তাহলে কি হবে সেটা নিয়ে আমি ভাবছি। আমাদের শুধু সাবধান হতে হবে, তাতেই হবে। তাহলে চলো আমরা রওনা দিই দানবের রাজ্যের উদ্দেশ্যে। চলো। নীলা আবার ওর উড়াল দিল আমাদেরকে নিয়ে। অনেক গতিতেই সে উঠছে। বেশি সময় লাগবে বলে আমার মনে হয় না, কিন্তু মাথার টনক নড়ল। আমরা মাত্র ভারতে আছি, আমাদের আবার লন্ডনে যেতে হবে। আমি নীলাকে আমাদের নিচে নামতে বললাম। এভাবে উঠতে থাকলে তো আমাদের 2 দিন লেগে যাবে। আর আকাশপুরীর কেউ যদি আমাদের দেখে ফেলে তাহলে আগেই সমস্যা হতে পারে। তাই আমি নিচে নেমে গেলাম। কি হলো? আমরা এভাবে উড়ে যেতাম? পাগল হয়েছ? রাস্তা চিনো, কোন দিকে যেতে হবে, আর এভাবে গেলে তো 2 দিন লেগে যাবে। আর এত জোর তোমার মাঝে থাকবে না যে আমাদের দুজনকে পরে বহন করতে পারবা। আমি পারবো। দেখো, আমাকে মুগ্ধ তোমার করতে হবে না। তুমি যেমন আছো সেভাবেই তোমাকে আমার ভালো লাগে। তেমনই থাকার চেষ্টা করলে হয়তো আরো বেশি ভালো লাগবে। নীলা এবার আমাকে জড়িয়ে ধরলো। অবশ্য যারার দিকে তাকালাম, দেখলাম এতে কিছু মনে করেনি, তাই আমিও একটু ধরলাম, তারপর ছেড়ে দিলাম। আমি এর থেকেও সহজ রাস্তা পেয়েছি। নীলা, তুমি আমাদের শুধু সাগর পর্যন্ত উড়িয়ে নিয়ে যাও। হ্যাঁ, চলো। নীলা আমাদের নিয়ে গেল সাগর পর্যন্ত উড়িয়ে। তারপর আমি পানিতে আমার হাতটা ফেলে দিয়ে আশেপাশের প্রাণীদের অনুভব করতে লাগলাম। চেষ্টা করতে লাগলাম কাউকে ডাকার জন্য। আমি পাশে একটা বড়সড় ডলফিন অনুভব করলাম। আমি ডাকার চেষ্টা করলাম তাকে। আমার ডাকে এসে পারে চলে আসলো। যারা বসলো সামনে, আমি ওর পেছনে ওকে জড়িয়ে বসলাম, আর নীলা আমার পেছনে আমাকে জড়িয়ে ধরে বসলো। ডলফিনকে ইশারা করলাম যাতে যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে লন্ডন পৌঁছে দিতে। সে আমাদের পুরো বেগে নিয়ে যাচ্ছে। আমি একটা প্রতিরক্ষা কবচ বানালাম ত্রিশূলটা দিয়ে, যাতে আমরা যে পানির উপর দিয়ে যাচ্ছি এটা কেউ বুঝতে বা দেখতে না পারে। আমরা সকাল হওয়ার আগেই পৌঁছে গেলাম লন্ডনে। অদ্ভুত করা বিষয়, প্লেনে যেতেই মানুষের কত সময় লাগে, আর আমরা কিনা একটা ডলফিনের উপর চড়েই 2 ঘন্টার মাঝে পৌঁছে গেলাম লন্ডনে। আচ্ছা, আমরা লন্ডন কেন এলাম? দানবের রাজ্যে ঢুকতে? সেটা তো সেই জাদুঘর থেকে ঢুকতে হবে। সেটার জন্য আমাদের রাতের অপেক্ষা করতে হবে, কিন্তু আমাদের কাছে এত সময় নেই। আমি সময় হারাতে চাই না।
তাই আমরা যেই লাইব্রেরি দিয়ে বের হয়েছিলাম সেটা দিয়েই ঢুকবো, কিন্তু সেটা তো পরে সাধারণ দরজা হয়ে গিয়েছিল। কোনো সমস্যা নেই, তুমি আমার সাথে চলো, তো গেলেই দেখতে পারবে। চলো দেখি কি হয়। তিনজন উঠলাম। সাগর থেকে পুরো ভিজে গিয়েছিলাম। আমি আর যারা সাথে সাথেই শুকিয়ে গেলাম, আর যারা জাদু দিয়ে নীলাকেও শুকিয়ে দিল। তারপর একটা গাড়ি নিয়ে আমরা লাইব্রেরিতে চলে আসলাম। যেই দরজাটা দিয়ে আমরা বের হয়েছিলাম সেখানে সামনে এসে খুললাম, কিন্তু কাজ হলো না। ভিতরে অন্য একটা রুম দেখা যাচ্ছে। তাই এবার বলতে শুরু করলাম, আমি জলপুরীর রাজা হৃদয় টিটান। তবে এখন শুধু জলপুরি নয়, আমি পুরো 3 পুরী শাসন করার ক্ষমতা রাখি। কারণ আমার কাছে আছে মহান রাজা হারকিউমাস টিটানের মহাশক্তিশালী ত্রিশূল। এটা থাকা মানে আমি অবশ্যই সবচেয়ে বেশি শক্তিশালী রাজা এই দুনিয়ার মধ্যে। যদি আমার সাথে দানব রাজ্যের যুদ্ধ না চান তাহলে দরজা খুলুন এখনই। এটা বললে কি খুলবে? তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কথা কি সে পর্যন্ত যাচ্ছে? নীলার যারা আমার সাথে তর্ক শুরু করে দিল, কিন্তু সাথে সাথে এই দরজা খুলে গেল। আবার সে অন্ধকারময় রাস্তা, মানে দানবদের রাজ্যে ঢোকার রাস্তা। সোজা সেই দানবদের বাড়িতে ঢুকবো আমরা। আমি যারা নীলার দিকে তাকিয়ে হালকা হেসে ভেতরে পা দিলাম। ওরা লজ্জা পেয়ে আমার পিছে আসতে লাগলো। চলে আসলাম সেই দানবটার ঘরে যেখান থেকে আমরা বের হয়েছিলাম। যখন আমরা ওই দানবের ঘরে ঢুকছিলাম তখন আমি এই দরজার পাশ থেকে অনেক শব্দ শুনেছিলাম, যেটা দরুন বুঝে গেলাম এখানের শব্দ এখানে যেতে পারে, কিন্তু ওইখানের শব্দ এখানে আসে না। ত্রিশূলটা পাওয়ার পর থেকে আমার মাথা আরো দ্রুত কাজ করছে, সেটা আমি বুঝতে পারছি। আমি ভেতরে ঢুকলাম। দানবটা আমাকে কুর্নিশ করল। রাজা হৃদয় টিটানের জয় হোক। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে আমি আর এখন রাজা নেই। আমার রাজ্য এবং পাতালপুরীর রাজ্যকে কবজা করে নেওয়া হয়েছে। তো আমার থেকে আপনি কি সাহায্য আশা করছেন? আমি শুধু আপনার থেকে না, আমি পুরো দানব রাজ্য থেকে সাহায্য আশা করছি। আপনি যেহেতু তার রাজা নেই এখন, আমাদের দানব রাজ্য রাজা কখন আপনাকে সাহায্য করবে বলে মনে হয় না। যদি রাজাই না থাকে, আপনি কি রাজাকে মুষ্টিযুদ্ধে আমন্ত্রণ করতে চান? হ্যাঁ, আপনি মানুষ আর সে আমাদের শক্তিশালী দানব, তার সাথে পারবেন না বলে মনে হয় না। ভুলে যাবেন না আমার কাছে রয়েছে মহান ত্রিশূলটা। এটা কিভাবে সম্ভব? তাহলে কি আপনি রাজা হারকিউমাসের সৌজন্য? হ্যাঁ, আমার সামনে আবার কুর্নিশ করল দানবটা। আর যাই হোক, আপনি আমার রাজা সেটা আমি মেনে নিলাম। আপনাকে ধন্যবাদ, কিন্তু আমাকে নিয়ে আপনাদের রাজপ্রাসাদে নিয়ে যান। ঠিক আছে মহারাজ, আপনি আমার পিঠে চড়ে বসুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। আমাকে দানবটা তার হাতে নিয়ে তার পিঠে বসিয়ে দিল। কম হলে আমার থেকে 10 গুণ বড় হবে দানবটা। এমনি সময় হলে এদের সামনে যেতে আমি ভয় প্যান্ট ভিজিয়ে দিতাম, কিন্তু না, তেমন কিছু হলো না। কারণ আমি আগের থেকে বেশি শক্তিশালী, আগের থেকে অনেকটা সাহসী এখন আমি। আমাকে পিঠে নিয়ে রাজপ্রাসাদে চলে আসলো দানবটি। আর নীলা যারাকে নিয়ে উড়ে এসছে। অবশ্য অনেক সুন্দর একটা জায়গা উপভোগ করেছি। দানবরাও আমাদের মতোই চাষ করে থাকে। তাদের সব জিনিসে আমাদের থেকে 10 গুণ বড় হবে হয়তো। গাছ দেখলাম যেটাই উঠতে হয়তো আমাদের সারা জীবন লেগে যেতে পারে। দানবটাকে জিজ্ঞাসা করাতে তিনি বললেন, এটা তাদের এখানে সবচেয়ে বড় বট গাছ, যেটার কোনো শেষ পর্যন্ত আজ পর্যন্ত বের করতে পারিনি। তাদের একটা ফল দেখে তো আমার মাথা নষ্ট হয়ে গিয়েছে। পরে নয় আরো বর্ণনা দেয়া যাবে। আমরা 4 জন রাজপ্রাসাদের বাইরে দাঁড়ালাম। সব বিশাল বিশাল দানবরা আমাদের ঘিরে ধরলো চারপাশ থেকে। হয়তো আমাদের উপর আক্রমণ করার চিন্তা করছে। দেখলাম তাদের মধ্যে একজন রাজকীয় পোশাকে এসেছিল, দেখে বোঝা যাচ্ছে উনি রাজা। আমি মাথা নিচু করলাম, কিন্তু সবাই মাথা নিচু করলো। তোমার সাহস কত বড় রাজার সামনে মাথা উঁচু করে থাকো? আমি একজন রাজা, রাজা হয়ে মাথা নিচু করা আমার পেশা না। রাজা হয়তো ছিলেন, কিন্তু এখন আপনি আর রাজা নন। তবে খুব শীঘ্রই আবার রাজা হয়ে যাব। সেটা কিভাবে? সেটার জন্য আমার আপনার সাহায্য দরকার। আমার আপনার সেনা দরকার। রাজা আমার কথা শুনে হাসতে লাগলো। আমার সেনা? কোনো রাজাও যদি এই কথা বলতো, আমি তার সাহায্যের জন্য আমার সেনা বরাদ্দ করতাম না। আর কোথাকার মানব সন্তান এসে আমাকে বলতেছে তার নাকি আমার সেনা লাগবে। ওকে যদি এটা সহজভাবে না হয়, আমি না হয় একটু কঠিন পথ নিলাম। চলে আসুন আমার সাথে মুষ্টিযুদ্ধে। আমি আপনার সিংহাসনকে চ্যালেঞ্জ করলাম। যে জিতবে এই দানব রাজ্য তার। আপনার সাহস কি করে হয় আমার রাজ্যে এসে আমার সিংহাসনের উপর নজর দিতে? নজর হয়তো পরেও পড়ে যেত, কিন্তু তখন আপনাকে মিত্র হিসেবে রাখতাম। কিন্তু আপনি যখন আমাকে প্রস্তাবে রাজি হননি, তখন আমার আর কোনো পথ নেই। ঠিক আছে,
আপনার যখন আমার হাতে মরতে ইচ্ছে হয়েছে তখন আর কিছুই বলবো না। চলে আসুন, আপনার কবর এখানে খোদা হবে। ঠিক আছে, চলুন। আমার হাতে ত্রিশূলটা দেখে হয়তো ভাবছে এটা সাধারণ কোনো ত্রিশূল। আমি ওইটাকে তাকে ব্যবহার করতে দিতে চাই না। আমি তাকে এমনিতেই পরাস্ত করতে চাই। আমি পানির সাহায্য নিলাম। রাজপ্রাসাদের চারপাশ দিয়ে বিশাল নদী, অবশ্যই এটা আমাদের নদীর থেকে 10 গুণ বড়। আমি সেখান থেকে পানির ব্যবহার করব, কারণ গায়ের জোরে আমি দানবের সাথে পেরে উঠব, কিন্তু সেটার জন্য আমাকে ত্রিশূলের ব্যবহার করতে হবে। আমি পানি উড়িয়ে নিয়ে এসে সেটা দিয়ে রাজার উপর আক্রমণ চালাতে লাগলাম। পানি এমন একটা জিনিস যেটা জীবন বাঁচাতে পারে, আবার জীবন নিতেও পারে। সেটা আমার থেকে 10 গুণ বড়। এই রাজার মৃত্যু দেখলেই বোঝা যায়। তাকে হারাতে আমার বেশি সময় লাগলো না। বিশাল পানির এক কণা উঠিয়ে সেটা দিয়ে পুরো ঢেলে দিলাম দানবটাকে। তারপর দিলাম সেটা চাপ। দম বন্ধ হয়ে রাজা মারা গেলেন। আমি তাকে মারতে চাইনি, কিন্তু তাছাড়া কোনো উপায় নেই। এখানে যদি তার মেয়েকে বিয়ে করে তার রাজ্যে পাবার আশা করতাম তাহলে সেটা অত অসম্ভব। এটা দানবীকে তো আর বিয়ে করা যায় না। তবে রাজাকে হারানোর সাথে সাথে তাদের সেনা তো অবাক হলোই, সাথে সাথে আমার উপর আক্রমণের জন্য এগিয়ে এসেছিল। তারা হয়তো আমাকে রাজা হিসেবে মেনে নেবে না। সেনাপতি তো বলেই দিলেন যে আমাকে মারতে পারবে সেই রাজা হবে এই দানব রাজ্যর। আমি আর কি করব? ত্রিশূলটা ধরলাম শক্ত করে। যে তালার দানবটা আমাদের সাহায্য করেছিল তাকে নীলা আর যারাকে আমার কাছে চলে আসতে বললাম। আমি জোরে জোরে কয়েকটা আঘাত করলাম ত্রিশূলটাকে মাটিতে। সাথে সাথে সবকিছু কেঁপে গড়িয়ে পড়তে শুরু করলো। পুরো রাজপ্রাসাদটা ধুলোর সাথে মিশে গেল। দেখে বলা যাবে এখানে বড় ঘূর্ণিঝড় বা সুনামি হয়েছে। সবকিছু আমরা যে জায়গায় দাঁড়িয়েছিলাম শুধু সেটুকু বাদে আশেপাশে সবে অনেকটা মাটি নিচে দেবে গেছে। দানবগুলো ভয় পেয়ে গেল। আমি হৃদয়টি টান। এখন থেকে আমি এই দানব রাজ্যের রাজা। কেউ যদি আমার উপরে কোনো কথা বলে তাহলে তার গর্দান যাবে। সবাই ভয়ে আমার কথা শুনল। সেনাপতি। জি মহারাজ। সেনাপতি ভয় ভয়ে বলল, আমার রাজপ্রাসাদ নতুন করে নির্মাণ করুন। আমি নতুন করে রাজদরবার বসতে চাই। ঠিক আছে মহারাজ, আমি 2 দিনের মাঝেই আমার রাজপ্রাসাদ দেখতে চাই। আপনি কি বুঝেছেন? নাহলে ব্যাপারটা কত খারাপ হতে পারে একবার আন্দাজ করুন। জি মহারাজ। আর হ্যাঁ, দানব রাজ্য রাজা পরিবর্তন হয়েছে, খবরটা কোনো মতে যেন এই দানব রাজ্য থেকে না ছড়ায়। যদি ভুল করেও কারোর কানে যায় তাহলে। জি না মহারাজ, কেউ জানতেই পারবে না আপনি আমাদের রাজা, সেটা আমরা মেনে নিয়েছি। আপনি আপাতত আমাদের রাজ্যটা ঘুরে দেখুন। আর পূর্ব পাশে আমাদের রাজার বিশাল ভবন রয়েছে। আপনি সেখানে গিয়ে 2 দিন অতিবাহিত করুন। 2 দিন পরেই আপনার রাজপ্রাসাদ হয়ে যাবে। জি হুজুর। আমাদেরকে তাহলে বিলাস ভবনে দিয়ে আসুন। চলুন মহারাজ। তালার মাস্টার আমাদেরকে আবার তার পিঠে নিয়ে গেল। সাথে নীলা আর যারা উঠতে উঠতে আসলো। নীলার ডানার জন্য খুব উপকৃত হলাম। আবারও উপভোগ করতে লাগলাম দানব রাজ্যকে। এখন তো আর দানব রাজ্যকে রাজ্য বলা যাবে না, এখন এটা আমার রাজ্যই। অবশেষে একটু বিশ্রাম নেওয়ার সময় পেলাম। রাজার বিশাল ভবন রাজার মতোই, কিন্তু কোনো কিছু আমার জন্য সুইটেবল না। সবকিছুই 10 গুণ বড়। আমাদেরকে প্রথমেই গোসল করতে দেয়া হলো। আমি গোসল করে নিলাম প্রথমেই। তারপর নীলা যারাও গোসল করলো। অনেক পরিশ্রান্ত ছিলাম আমি, তাই ভাবলাম কিছু খেয়ে নেওয়া যাক। আমাদের সেবায় নিয়োজিত অনেকগুলো দানবী। সবকটা দানবদের ভাষায় সবচেয়ে সুন্দরী নীলা, কিন্তু মানুষের ভাষায় ভয়ের বস্তু। কিন্তু আমার ভাষায় এরা সবাই আমার প্রজা। খাবার টেবিলে আসলাম, চেয়ারে বসার কোনো উপায় নেই দেখে টেবিলেই বসলাম। উঠতে সাহায্য করলো দানবীটা। মহারাজ, কি খাবেন আপনি? আমি ছাদেহা, আপনার সেবায় নিয়োজিত। আমাদের দেহের সাপেক্ষে কিছু খেতে দিলে ভালো হতো। মহারাজ, তেমন কোনো বাসন আমাদের কাছে নেই। আপাতত আপনাদের আমাদের এই বড় বাসনেই খেতে হবে। ঠিক আছে, সমস্যা নেই, খাবার পরিবেশন করুন। নীলা যারাও রেডি হয়ে আমার পাশেই বসলো এসে। আর সব দানবী দেখলাম খাবার রেখে পাশে দাঁড়িয়ে গেল। আর ছাদেহা সব খাবারগুলি পরিবেশন মানে ঢাকনাগুলো খুলে দিতে লাগলো। আমি তো খাবার দেখে অবাক। আমাদের থেকে তো এক একটা 10 গুণ বড় প্লেট হবে। মনে হচ্ছে সাঁতার কাটা যাবে প্রত্যেকটা প্লেটে। খাবার সবটা অন্যরকম। এক একটা আস্ত মুরগির কাবাব করা, আর মাংস রান্না করা হয়েছে যেখানে এক একটাই পিছে এক একটা মুরগির সমান হবে, আর একটা মুরগি পুরো 2টা খাসির সমান। আর ফলের কথা তো বললামই না। আঙ্গুরগুলো তো ফুটবল। আমগুলোর আকৃতি কার সাথে তুলনা করবো সেটাই বুঝতে পারছি না। তবে দেখে অবাকই হলাম। আরো অনেক অচেনা ফল দেখলাম।
আর খাবারের তো নাম জানিই না, কিভাবে সেগুলোর ব্যাপারে বলবো। এত খাবার আর সাইজ দেখে তো খাওয়ার ইচ্ছে এমনিতেই চলে গেছে। নীলা আর যারা একে অপরের দিকে শুধু বারবার তাকাচ্ছে। আমি ওদের দিকে তাকানোর সাথে সাথে ওরা হালকা মুচকি এসে দিল। কি করার, খিদে তো পেয়েছে, তাই শুরু তো করতেই হবে। কোনো কথা না বলে আমি মুরগির কাবাবটা খেতে শুরু করলাম। এখানে সবাই হয়তো প্রোটিন জাতীয় খাবার খায়, তাই তাদের শরীরে এত জোর, এত শক্তি থাকে। অবশ্য সাইজ অনুযায়ী তো জোর হবেই। খাওয়া সেরে নিয়ে রেস্ট নেওয়ার পালা হয়ে গেল। রুমে এসে তো আরেক চমকে পড়লাম। বিছানা তো সেই বড়, এত বড় বিছানার অনেক উঁচু। সবকিছু দেখে নিজেকে এখন পিঁপড়া পিঁপড়া মনে হচ্ছে। না, সেনাপতিকে কালকে বলতে হবে আমার সুবিধার ন্যায় সিংহাসন, শয়নকক্ষ, খাবার কক্ষ বানাতে। তা না হলে আমি যখন এই রাজ্যে থাকবো তখন তো আমার মোটেও সুবিধা হবে না দেখতেছি। বিছানা তো সেই বড়। নীলা আমাকে আর যারাকে নিয়ে উঠল উপরে। যাক, নীলার ডানার জন্য আমাদের অনেক সুবিধা হচ্ছে। রাতটা কেটে গেল গভীর ঘুমের মধ্যেই। আমাকে দুজন কোলবালিশ বানিয়ে ঘুমালো। ভাবছি যদি আরেকটা হয় তাহলে কি হতো। দুশ্চিন্তা বাদ দিলাম, কিছু করার নাই। সকাল হলো। আমি একটু জনৈকদের সাথে ঘুরতে বের হলাম। ওর সাথে পুরো দানব রাজ্যটা ঘুরে আসলাম। খুব ভালো মানের দানব এই জনৈকদে। মাঝে তো আমি ওর নামই ভুলে গিয়েছিলাম। দানবের সাথে সারা রাজ্য ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল। ফিরে এলাম আবার বিলাস ভবনে। দেখি নীলার যারা মেসেজ নিচ্ছিল। দানবী ছাদেহা তাদের পিঠে মাসাজ দিচ্ছে। আমাকে দেখে ছাদেহা সরে গেল। মহারাজ, আপনি বিশ্রাম করুন, আমি আসছি। কিছু দরকার পড়লে আমাকে খবর দিবেন। দিব। সাদেহা চলে গেল। দুজন খুবই লজ্জা পেল আমার সামনে। কারণ বুঝতে হবে না, রানীদের রুমে ঢোকার সময় অনুমতি নিয়ে ঢুকতে হয়, জানো না? আমার নিজের রুম, তারপর আমার নিজের রানী, তাই না? আমি কেন অনুমতি নিব? যদি এভাবে অন্য কেউ ঢুকে আমাদের দেখে ফেলতো তাহলে তার গর্দান যেত। দেখলাম যারার মন খারাপ হয়ে গেল। কি হয়েছে, মন খারাপ কেন তোমার? এমনি। না, বলো কি হয়েছে? না, আমার মনে হচ্ছে আমি তোমাদের দুজনকে বিরক্ত করছি। তোমাদের বিয়ে হয়েছে, কিন্তু আমি মাঝে চলে এসেছি। তোমাদের একজনের আরেকজনকে দরকার হতে পারে, কিন্তু আমি মাঝে চলে আসছি। তো আমি কি তোমাকেও তো বিয়ে করব, তাই না? হ্যাঁ, কিন্তু যখন করবা তখনই না হয় তোমাদের মাঝে এলাম। আপাতত মনে হয় তোমাদের কিছু সময় দেওয়া দরকার। তুমি এমন বললো না তো, আমরা এভাবেই ভালো আছি। হ্যাঁ, দেখেছো, নীলা ঠিকই বলেছে। ওর কোনো সমস্যা হচ্ছে না। সত্যি বলতে আমি তোমাদের দুজনকেই পেতে চাই, তবে একসাথে। তুমি কি যারাকে যতটা ভালোবাসো ততটা আমাকেও ভালোবাসো? হ্যাঁ, হয়তো তোমাদের দুজনের জায়গা আমার মনে সমান সমান হয়ে গেছে। দুজনই আমার জীবন এখন, আমরাও জীবন। তুমি। রাতে খবর আসলো কালকে আমাকে সিংহাসনে বসতে হবে। বুঝলাম দানবদের অনেক কাজে ক্ষমতা রয়েছে আর অনেক দ্রুত তারা কাজ করতে সক্ষম। আমি শুয়ে পড়লাম। পরের দিন গিয়ে আমি বসলাম সিংহাসনে। আমার জন্য শাহী পোশাক বানানো হয়েছে, সেটা পরে আমি সিংহাসনে বসলাম। আমার পাশে বসলো নীলা আর যারা, মানে তার আমার রানী। মহারাজ প্রথমেই আমার সালাম নেবেন। আমি আপনারই মন্ত্রী, আমার নাম হিনোজ দে। বলুন মন্ত্রী। একটু আগেই আমার কাছে পাতালপুরি থেকে একটা সন্দেশ এসেছে। সেটা কি ব্যাপারে? তারা আপনাকে, মানে দানব রাজ্যের রাজাকে, তার ছেলে মানে জলপুরী রাজার বিয়ের আমন্ত্রণ করেছে। আমি সেদিন যা বলেছিলাম আমার রাজা হওয়ার খবর কি তারা পেয়েছে? জি না মহারাজ। ওকে, ঠিক আছে, আমি যাব। জি মহারাজ। বিয়েটা হবে কোন জায়গায়? জি মহারাজ, আকাশপুরীতে। কেউ তো জলপুরীতে যেতে পারবে না, তাই পাতালপুরীতেই বিয়ের আয়োজন করা হয়েছে। বিয়েটা কবে? বিয়ে হবে আরো 2 দিন পর, দ্বিতীয় প্রহরে। সেনাপতি, আপনি পরশুদিন আমার সেনা নিয়ে পাতালপুরীর পোর্টালে রেডি থাকবেন। আমার হুকুমে আপনারা ঢুকে যাবেন পাতালপুরীতে। কেউ বাধা দিলে তছনছ করে ফেলে আগাবেন। জি মহারাজ। মহারাজ, ওদের সাথে শান্তিপূর্ণ যুদ্ধ করা যেত তো? হ্যাঁ, সেটা করব। তাদের আমি হুমকি দিব প্রথমে, আর না মানলে 3 রাজ্য রাজাকে আমি পরাজিত করব। আর সেখানে উপরাজ্য রাজারাও থাকবে। সব মিলে পুরো সাম্রাজ্যটা আমাদের হাতে চলে আসবে। মহারাজের জয় হোক। তাহলে রাজ পরিষদ শুরু করা যাক। প্রথমে জলপুরী রাজা হয়েও রাজ পরিচালনায় বসলাম এসে দানব রাজ্যে। বেশ আশ্চর্যকর বিষয়টা। যাই হোক, সব কাজকর্ম বুঝে নিলাম আমি। অবশ্য শুনেছি রাজার নাকি অনেক কষ্টের কাজ করতে হয়। ঠিক এক নাগারে এতক্ষণে সিংহাসনে বসে থাকার মতো কষ্টের কাজ কি আর হতে পারে? হয়তো এর চেয়ে কষ্টের কাজ আর কোনোটাই হবে না আমার মতে। বসে থাকতে থাকতে আনমনা হয়ে গেলাম।
তাই সেনাপতিকে সাথে নিয়ে বের হলাম বিকালে। তার সাথে কিছু খোশ আলাপ করলাম, কারণ এখন সেনাপতির উপরে আমার বিশ্বাস একটু কমই হয়। আর আমার জানা মনে হয় তো দানবদের কেউ আমার সাথে বিশ্বাসঘাতকতাটা করবে না, না করলেই ভালো। না হলে এই দানব রাজ্যকে তছনছ করে দিতে আমার সময় লাগবে না। ঘুরতে ঘুরতে রাতে ফিরলাম রাজপ্রাসাদে। হাতে তো ত্রিশূল সবসময় থাকে, এটাকে তো আর ছাড়া যাবে না কোথাও, এটাই যে আমার অস্ত্র। আমি আমার শায়ন রুমে ঢুকলাম, ভেবেছিলাম এটাও বিশাল হবে, কিন্তু না, আমাদের সাইজের করেই বানানো হয়েছে। না, এটার জন্য সেনাপতিকে পুরস্কৃত করতে হবে। দেখলাম আমার 2 রানী বসে বসে সাজতে ছিল। কি করছেন রানীরা? দেখতে তো পারছো। এত সাজার কি প্রয়োজন আছে? এমনিতেই 2জন পরী, তোমরা সেজে তো পেতনি হয়ে গেছো তোমরা। কি বললা? পেতনি মানে কি? পেতনি মানে জানো না? সেটা তো মানে তো সুন্দরী। ওই পেতনি মানে সুন্দরী না, যারাও আমাদের বিশ্রী বোঝাতে চাচ্ছে। মানুষ ভূত বলে, ওই ভূতেদের মেয়ে জাতিদের বলা হয় পেতনি। মানে তারা খুব ভয়ঙ্কর দেখতে হয়। নীলা, কে আমরা পেতনি? ওকে দেখাচ্ছি আজকে পেতনিটা কি করতে পারে। প্রথমে যারা আমার উপরে ঝাঁপিয়ে পড়ল, আমি বিছানায় ছিলাম। আমার উপরে পড়ার ফলে আমি বিছানায় পড়ে গেলাম। আমার উপরে বসে আমাকে আস্তে আস্তে মারতে শুরু করলো। আমি ধপ করে ওকে উল্টিয়ে ওর উপরে বসে ওর হাত দুটো ধরে ফেললাম। পরে দেখি নীলাও আমার উপরে ঝাঁপিয়ে পড়ল, আমাকে আবার শুয়ে দিল 2জন। তারপর 2জনে আমার উপরে বসলো। নীলা ধরলো আমার ডান হাত, আর যারা ধরলো বাম হাত। এরপরে আর কি কি বললাম? আমরা দেখতে পেতনির মতো, তাই না? আমাদের মতো সুন্দরীকে তুমি পাবা কোথাও? ওমা, তোমাদের মতো দুটো যদি আমার উপরে এভাবে বসে থাকে, আমি কি বাঁচবো? আগে বলো আমরা দেখতে কেমন? কি বলবো? তোমাদের সৌন্দর্য কি ভাষায় প্রকাশ করা যায়? আমার কথায় 2জন অনেক লজ্জা পেল। এবার তো ওঠো। আমাদের না খিদে পেয়েছে, অনেক কাজ আছে। খিদে পেয়েছে তো কি খেয়ে আসি, চলো। অন্য কিছু খেতে মন চাচ্ছে। কি? ভাবছিলাম নীলা যা করতে চাচ্ছে সেটা না হয় মানলাম, কিন্তু যারার সাথে তো এখনো বিয়ে হয়নি, খারাপ কিছু না করে মেয়েটা। কিন্তু না, প্রথমে যারা ওর ঠোঁট আমার ঠোঁটে দিয়ে দিল। নীলা লজ্জা পাচ্ছিল, ওকেও তো বরের অধিকার নিতে হবে যারার থেকে, তাই না? তাই ওর ঠোঁটও চলে আসলো আমার ঠোঁটে। এমন করে 2 সুন্দরী জলপরি ও আধা পরি আমাকে চুমুতে মাতিয়ে দিল। ব্যাপারটা বেশি দূর গড়াতে পারল না, তাই এক ধাক্কায় 2টাকে ফেলে দিলাম পাশে। এটা কি হলো? ব্যথা পেলাম তো। তোমাদের পেট ভুললে আমার অনেক খিদে পেয়েছে, আর সেটা পেটে কিছু দিলেই হবে। চলো খাবার টেবিলে যাওয়া যাক। দূর, একটু রোমান্স করতে দিবে না, একদম আনরোমান্টিক হয়ে যাচ্ছ দিন দিন। বিয়েটা হোক তোমার সাথে, তারপর 2জনে একসাথে বোঝাবো কতটা রোমান্টিক আমি হতে পারি। তাহলে দেরি করছো কেন? কালকে বিয়ে করো যারাকে। সহ্য হচ্ছে না বুঝি? বিয়ে হওয়ার পরে স্বামী পাশে থেকে যদি হা থাকে, তাহলে কেমন লাগে সেটা মেয়েরাই বোঝে। চিন্তা করো না, পরশুদিনের পর থেকে আমরা একদম খুশি হয়ে থাকবো। আমার দিন এক রাজ্যে কাটাবো। সত্যি? হ্যাঁ, একদিন তোমার কাছে থাকবো, একদিন তোমার কাছে থাকবো। চলো আগে খেয়ে আসা যাক। চলো যাও যাক। খেতে গেলাম। আজকে রাতের ভোজটা আর কালকের মতো হয়নি, সবকিছু আমাদের সাইজ অনুযায়ী বানানো হয়েছে। কিন্তু অবাক করার বিষয়, সবকিছু করলো কে? দানবরা তো আর এত কিছু ছোট কিছু রান্না বান্না করতে পারবে না, তাদের কাছে খেলনা হাঁড়ি পাতিল দিয়ে খেলার মতো হয়ে যাবে। থাক, হতে পারে যেভাবেই না হয় রান্না করেছে থাকুক। আমার ক্ষুধা পেয়েছে, আমি খেতে লাগলাম। কেমন আছে রান্না? নীলা না খেয়ে আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ অনেক ভালোই হয়েছে। কেন, তোমার ভালো লাগছে না? হ্যাঁ, লাগবে না কেন? ও, তাহলে খাচ্ছ না কেন? খাও, তোমার জন্য রান্না করেছে, তোমার ভালো না লাগলে কিভাবে খাও বলো? কেউ রান্না করেছে? আমি হঠাৎ কথাটা শুনে কেসে উঠলাম। রান্না পারো কিভাবে? আমার আম্মা শিখিয়েছিলেন আমাকে। ও, তা তো ভালোই। যারা তুমি রান্না করতে পারো? আমাকে তো কোনো কাজ করতে দেয়া হয়নি, তাই পারি না। তবে শিখে নিবে। আমি কোনো দাসীর রান্না খাওয়া থেকে আমার 2 রানীর হাতের রান্না খেতেই বেশি পছন্দ করব। শিখে নিবে। খাওয়া শেষ করলাম, তারপর রুমে এসে শুয়ে পড়লাম। পরে নীলা যারও এসে আমার পাশে শুয়ে পড়ল। রাত কেটে গেল, সময় চলে আসলো পাতালপুরীতে যাওয়ার। আমি, নীলা, যারা আমার সাথে আসলো, আর আমাদের সুরক্ষার জন্য সেনাপতি রণিক দে আমাদের সাথে চলল। অবশ্য সুরক্ষা বললে ভুল হবে, তিনি মূলত আমার প্ল্যানের সাথে যাচ্ছে। আমার রাজ্যের পশ্চিম দিকের একটা জায়গা চলে আসলো। সেনাপতির সব সেনারা এসে উপস্থিত হয়েছে আমাদের পেছনে। আমার হুকুমে এরা হামলা করবে। জায়গাটায় সেনাপতির সাথে আগেও একবার এসেছি, তাই সমস্যা আশেপাশ আর দেখছি না। বলতে গেলে পুরো জঘন্য একটা জায়গা।
দানব রাজ্য সব ময়লা আর আবর্জনা ফেলা হয় এখানেই, আর এখানেই 3 রাজ্য যাওয়ার পোর্টাল বানানো হয়েছে। কি অদ্ভুত! পাতালপুরীতে রয়েছে টেলিপোর্টেশন ডিভাইস, দানব রাজ্যে রয়েছে পোর্টাল গেট। তাহলে জলপুরি আর আকাশপুরীতে কিছু এমন আছে যেগুলো আমার অজানা। থাক, রাজ্য পাওয়ার পর না হয় সেটাও জানা যাবে। কিন্তু আমার সাথে যে বিশ্বাসঘাতকতাটা করলো, আমি সেটার বিচার ঠিকই করব। আমি তো এসব চাইনি। তারা আমার কাছে বললে আমি নিজে থেকেই ছেড়ে দিতাম সব। এসবের অভিনয় শুধু ছিল এই ত্রিশূল পাওয়ার জন্য। ঠিক আছে, আমি দেখিয়ে দেব ওদের এই ত্রিশূল দিয়েই। আমরা 4 জন ঢুকলাম পোর্টালের ভেতর দিয়ে। এটা দিয়েই পাতালপুরীতে যেতে হবে। ঢোকার পরে আমরা পাতালপুরীতে পৌঁছে গেলাম। এখানে কি পোর্টাল বানানো? না মহারাজ, আমাদের পোর্টালগুলো যে কোনো সময় যে কোনো জায়গায় বসতে পারবে, শুধু আপনার ভাবনার উপরই নির্ভর করবে সেটা। ও, তা বেশ ভালো আয়োজন তো করেছে অনিল টিটান। তার ছেলের বিয়ে, আমাদের তো তাকে সারপ্রাইজ দেওয়ার দরকার। চলুন একটু চমকে দিয়ে আসা যাক। চলুন মহারাজ। নীলার রাজ্য ছিল এটা, তাই আমি ওকে যারাকে নিয়ে একটা সুরক্ষামূলক জায়গায় চলে যেতে বললাম। ও তাই করলো। আমি রনক দিয়ে চলে আসলাম রাজপ্রাসাদের সামনে। অনেক সুন্দর করে আয়োজন করা হয়েছে। নীলার বাবা যে আয়োজন করেছিল সে তো কিছুই না, কিন্তু অনিল যেটা করেছে সেটা তো মাথায় হাত দিয়ে দেখার মতো হয়েছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকলাম সব। আমাকে দেখে সবাই অবাক হলেও আমার সাথে দানব রাজ্যের বিশাল দেহী সেনাপতিকে দেখে আর কিছু কেউ বলল না। বলবেই বাকি, একটা পাড়া দিলেই তো গাল যাবে, তাই হয়তো ভয়ে সবাই চুপ রয়েছে। আমি সোজা রাজপ্রাসাদে চলে আসলাম। দেখি অনিল মিয়া বসেছিলেন রাজসিংহাসনে। তার পাশে ছিল জলপুরীর রানী, মানে জারের মা। আর পাশে আরেকজন ছিল যাকে দেখে মনে হচ্ছিল হয়তো এইটাই রানীর অবৈধ অনিলের সন্তান। হ্যাঁ, চেহারায় মিল আছে, এটাই ওর সন্তান, মানে বর্তমান জলপুরীর রাজা। আপনি বেঁচে আছেন? হ্যাঁ, মারতে চাইলে কি মরা যায়? সেনাপতি এই বান্দাকে এখনই বন্দি করে ফেলো। অনিল একটু ভয়ে আদেশ দিলেন। করুন, আসুন। আমার পাশে এসে আমার সেনাপতিকে রনক দিয়ে দাঁড়ালো। দানবরাজ্যের সেনাপতি, আপনি একা যে? মহারাজকে আসছে না? উনি আমাদের নতুন মহারাজ। ওনার কাছে রয়েছে হারকিউমাসের মহান ত্রিশূল। কি? পুরো রাজসভা আশ্চর্য হয়ে গেছে। আমাকে কয়েদ করতে আসুন, আমি কি মানা করেছি? সেনাপতি, আপনি এখনই আমাদের সেনাকে সংবাদ পাঠিয়ে দিন হামলা করতে। দেখুন মহারাজ, আপনি উত্তেজিত হবেন না। এখন তো যুদ্ধের সময় না, আমরা বসে কথা বলি। এখানে বৈঠকের কিছু দেখি না আমি। এখানে শান্তিপূর্ণ আন্দোলন করতে আমি আসিনি। তাহলে কি চান আপনি? আমি কি চাই? আমি সবকিছু চাই। আমি জলপুরি, আকাশপুরি, পাতালপুরি সবকিছুই চাই। এই পুরো সাম্রাজ্যই আমি চাই। কি এত বড় কথা? আমার তলোয়ারের সাথে যুদ্ধ করতেই সব পেতে হবে। ঠিক আছে, আমিও মুচকে আসলাম। আদিল রেগে আমার দিকে এগিয়ে আসছিল। অনিল ভয় পেয়ে ফিরে নিল তার ছেলেকে। বাবা, তোমার মাথা ঠিক নেই হয়তো, তুমি একটু শান্ত হও। মহারাজ, যা হওয়ার হয়ে গেছে। আপনি তো যুদ্ধ করতে যাচ্ছেন, এত তো অনেক অসহায়, এর ক্ষতি হবে। সেটা না করে আমরা চুপচাপ বসে কথা বলি। বিশ্বাসঘাতকের কথা আর কি শুনবো? আমি আমার সিদ্ধান্ত অটল। এখন আত্মসমর্পণ করুন, নাহলে অবস্থা হয়তো ভয়াবহ হতে সময় লাগবে না। হঠাৎই অনিল হেসে উঠল জোরে। আমি কি হাসির কথা বলেছি? হয়তো শুনেছেন মানুষ যুদ্ধে এবং ভালোবাসার জন্য সব করতে পারে। আপনি তো ভালোবাসার জন্য সব করতে পারবেন, আর আমি যুদ্ধের জন্য। আপনার কাছে ত্রিশূল থাকলে আমার কাছে আছে আপনার ভালোবাসা। কি? আমি পেছনে থেকে দেখলাম নীলা আর জারাকে একটা বড় খাঁচায় বন্দি করে নিয়ে আসছে। আমার দিকে নিষ্পাপ চোখে তাকিয়েছিল। এত বড় সাহস! আমি ত্রিশূল দিয়ে একটা এনার্জি বল মারতে যাব, তখন অনিল বলল, কি করার চেষ্টা করবেন না, সোজা ত্রিশূলটা আমার হাতে দিয়ে দিন, নাহলে আপনার ভালোবাসাকে শক দিতে লাগলো দুজনকে। আমি ওদের দিকে এগিয়ে যাব, এই ভুল মোটেও করবেন না। করলে আপনার ভালোবাসার উপরে শখের মাত্রা বেড়ে যাবে, আর এক পা বাড়ালে ওরা পুরো কয়লা হয়ে যাবে। এটা বন্ধ করুন। তাহলে যে ত্রিশূলটা আমার কাছে দিতে হবে। আমার রাগ পুরো বেড়ে গেল। আমি সেনাপতিকে চোখের ইশারায় বুঝিয়ে দিলাম কি করতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি হেরে গেলাম। ত্রিশূলটা এখন আপনার, আপনি হবেন মহাজাগতিক রাজা। আমি ত্রিশূলটা এগিয়ে দিলাম। অনিল সিংহাসন থেকে নিচে নেমে আসলো। আমার কাছে আসার সময় আমার সেনাপতি তার বিশাল হাত দিয়ে নীলা জারাকে খাঁচার পাশে থাকা দুজনকে দিল বাড়ি। এক বাড়িতে তারা শেষ, পুরো চ্যাপটা হয়ে গেছে। আমি লাথি দিলাম অনিলের বুকে। সে গিয়ে পড়ল তার সিংহাসনের চেয়ারের উপর। আমি সেনাপতিকে আদেশ দেয়ায় সে নীলা আর জারাকে 2 হাতে নিয়ে রাজপ্রাসাদের দেয়াল ভেঙে বাইরে চলে গেল। এখন পুরো রাজদরবার আতঙ্কিত হয়ে গেল। ভেবেছিলাম সবাইকে মাফ করে দিব,
ভুল মানুষ দ্বারাও হয়, আবার জিনপুরি দিয়েও হয়, তাই চেয়েছিলাম সবাইকে মাফ করে দিব, কিন্তু কাজটা একটু বেশি করে ফেলেছেন আপনারা। আমরা আপনার সাথে যুদ্ধ করতে প্রস্তুত। চেয়েছিলাম আপনাদের শুধু আটক করব, ভাবিনি এতটা রাগিয়ে দিবেন আমাকে। আমার কাছে প্রথম বললেই হয়তো সিংহাসন আপনাদের দরকার, কিন্তু তা না বলে এর মাঝে আমার পরিবারকেও নিয়ে এসেছিলেন। আপনাদের মতো মানুষ, আপনাদের মতো জিনদের তো বেঁচে থাকার অধিকারও থাকতে পারে না। আনিল আর তার ছেলে দুজন মিলেই আমার উপর হামলা করে বসলো। আমি ছোট্ট একটা এনার্জি বল ছুড়লাম তাদের দিকে, তাতে তাদের অবস্থা খুবই ভয়াবহ হলো। এই ত্রিশূলে লোভিত ছিলেন আনিল, তাই না? আজকে শেষ দেখা দেখে নিন এই অস্ত্র কি করতে পারে। আমি রাগবশত ওই ত্রিশূলটা আঘাত করলাম খুব জোরে। সেনাপতিকে আগেই বলে রেখেছিলাম আশেপাশের সবাইকে সরিয়ে ফেলতে, সে হয়তো তাই করে ফেলেছে। আর এতক্ষণে সব দানবরাও রাজ্যে ঢুকে গেছে। আমি এক এক করে দেখতে লাগলাম পুরো রাজপ্রাসাদ চুরমার হওয়া। রাগটা বেশি থাকাতে হয়তো দুইবার যেই অ্যাটাক ব্যবহার করেছি সেটা না হয়ে একবার ভয়ানক কিছু একটাই হলো। সবকিছু আমার চারপাশ দিয়ে ঘুরতে থাকলো, একটার সাথে আরেকটা বাড়ি খেতে লাগলো। এমন মনে হচ্ছিল কোনো ঘূর্ণিঝড় হচ্ছিল। হঠাৎই একটা আলোর ঝলক হলো, আর সব থেমে গেল। আর আমার আশেপাশে যা ছিল সব নিমিষে ধুলো হয়ে নিচে পড়তে লাগলো। আমি ভয়াবহতা দেখে নিজেই চমকে গেলাম। এই অস্ত্র যে এতটা মারাত্মক হবে আমি সে কল্পনা করতে পারি না। পুরো অর্ধেক শহরকে তছনছ করে দিয়েছে। বুঝলাম একটু বেশি ব্যবহার হয়ে গেছে, হয়তো এত কিছু দরকার ছিল না। না জানি কত মানুষ মারা গিয়েছে তার ঠিক নেই। আদিকি সেনাপতি আমার কাছে আসলো। মহারাজ, আমার রাগটা একটু বেশি হয়ে গেছে সেনাপতি, কত যে মারা গিয়েছে তার ঠিক নাই। মহারাজ, আপনি চিন্তা করবেন না, আপনার অবগতির জন্য জানাচ্ছি একজনও মারা যায়নি। আপনি তো বলেছিলেন রাজপ্রাসাদ থেকে দূরে সবাইকে যেন নিয়ে যায়, কিন্তু দেখতে পেলাম সবকিছু ভয়াবহ হচ্ছিল, তাই তাদেরকে আমরা নিয়ে আমাদের মধ্যভাগ ত্যাগ করি। কেউ আহত হয়নি? না মহারাজ, কেউ আহত হয়নি। তাহলে এখন মহারাজ আপনি পুরো সাম্রাজ্যের রাজা। ও হ্যাঁ, সব রাজ্যে তো মরে গেছে, সাথে জলপুরের রানীও। সব বিশ্বাসঘাতকরা মারা গেছে। হুজুর, দেখুন সব প্রজারা এইদিকে আসছে। আমি দেখলাম পাতালপুরী এবং জলপুরী এবং আকাশপুরীর অনেক প্রজারা আমার সামনে আসছে, ভয় আমার দিকে তাকিয়ে আছে। আমি ত্রিশূলটা উঠে বললাম, আমাকে রাজা মানতে অমত পোষণ আছে কার? সবাই মাথা নিচু করে রইল। রাজার হৃদয়টি টান দীর্ঘজীবী হোক। সবাই একসাথে বলে উঠল, কারো কোনো সমস্যা নেই তো? এবারও সবাই চুপ। সেনাপতি, আপনি আবারও এই রাজ্যে যা ক্ষতি হয়েছে সেটার মেরামতের দায়িত্ব নিন। জি মহারাজ, আমাকে 3 দিনের সময় দিন, যা ধ্বংস হয়েছে তা নতুন হয়ে যাবে। 1 মিনিট। হঠাৎ মোহনা বলে উঠল, কিছু কি বলবা? আমার হবু স্বামীকে তো মেরেই ফেলেছ, আর তুমি তো আমাকেই বিয়ে করবে না। আমার বাবা মারা গেলেও কি, তার সন্তান হিসেবে আমি আমার রাজকন্যা মোহনা বেঁচে আছি। আকাশপুরী দেখার দায়িত্ব আমার। যদি আমার রাজ্য পেতে চাও হয়তো আমাকে মারতে হবে, না হলে আমাকে বিয়ে করতে হবে। কি? হ্যাঁ, আমি তো এইভাবে কোনো মেয়েকে মারতে পারি না। আর মোহনা আমাকে ভালোবাসে, আমি তো তাকে ভালোবাসার দোষে মারবো কি করে? ঠিক আছে। আমি নীলা যারার দিকে তাকিয়ে বললাম। সাথে সাথে মোহনা আমাকে জড়িয়ে ধরল। শুধু মোহনা না, আমার বুকে 3 রাজকন্যায় চলে আসলো। চাইনি আর কোনো যুদ্ধ করতে। যুদ্ধ জিনিসটা আসলে ভয়ানক। কি করে ফেলেছি আবার একটু দেখলাম। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম।